পুরো কথাটা বলে শেষ করার আগেই আচমকা সিমির গালে থাপ্পড় দিল উজ্জ্বল। সিমি হতভম্ব হয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো ওর বাবার দিকে। দেখলো উজ্জ্বল চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ওর দিকে। এদিকে দুই বাবা মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কাশফিয়া। উজ্জ্বল লক্ষ্য করল সেটা, একগাল হেসে বলল কাশফিয়াকে, সিমির গালে মশা বসেছে বুঝলে, আমি মশাটা তাড়িয়ে দিতেই থাপ্পড় দেওয়ার ভান করলাম। উজ্জ্বলের কথায় হেসে ফেলল কাশফিয়া। সিমির হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, এগুলো আমার? সিমি চুপ রইল। উত্তর দিল উজ্জ্বল, হ্যাঁ, এগুলো আম্মু পাঠিয়েছিল তোমার জন্য। সিমি ফ্যাল করে তাকিয়ে রইল ওর বাবার দিকে। মনে মনে বলল, মিনিটে মিনিটে 10 থেকে 12টা মিথ্যে কথা বলা বাবাকেই মানায়। বেশ কিছুক্ষণ গল্প গুজব করে চলে গেল সিমি আর উজ্জ্বল। কাশফিয়া খুলে দেখলো ব্যাগটা, একটা সুন্দর চকচকে নীল রঙের শাড়ি রাখা ব্যাগে, তার সাথে আবার সোনার জুয়েলারি সেট। এগুলো ওর শাশুড়ি পাঠিয়েছেন। ভাবতেও অবাক লাগছে যেন। কাশফিয়ার জন্য কিছু কিনলে উনি নিয়ে আসেন নিজেই, তাও আবার কালো বা খয়েরি রঙের। নীল তো ইয়াসের পছন্দের রং, তবে কি শাড়িটা ইয়াসই পাঠালো? কথাটা ভাবনাতে আসতেই মন খারাপগুলো কোথায় যেন উড়ে গেল কাশফিয়ার। ভাবলো শাড়িটা পরে দেখবে এখনই। ইয়াস না পাঠালেও ইয়াসের পছন্দের রং যে এটা। দরজাটা বন্ধই ছিল। কষ্ট করে আর ওয়াশরুমে গেল না কাশফিয়া। পরনে থাকা থ্রি পিসটা খুলে সুন্দর মতো পরে নিল শাড়িটা। ল্যাপটপ হাতে নিয়ে কাউচের উপরে বসে আছে ইয়াস। মনোযোগ দিয়ে কি যেন দেখছে আর ঠোঁট কামড়ে হাসছে সে। ইনায়া আর কৌশিক দুজনেই বসে আছে ওর সামনে। মুখ চাওয়াচাবি করছে দুজনেই। ইয়াসের ঠোঁটের কোণে ঝুলে থাকা এই হাসির কারণ অজানা দুজনের কাছেই। কৌশিকের মনে কৌতূহল জাগলো, ইয়াস কি বা কাকে দেখে এভাবে মুচকি হাসছে জানবে সে। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করল ইয়াসকে, কাকে দেখে আসছিস ব্রো? নির্ঘাত প্রেমে পড়েছিস? ল্যাপটপের দিকে চোখ রেখেই কৌশিকের কথার উত্তর দিল ইয়াস। তা তো পড়েছে। ইয়াসের বলতে দেরি। ইনায়া আর কৌশিকের পাল্টা প্রশ্ন করতে দেরি হয়নি। দুজনেই বলে উঠেছে একসাথে, কে সেই ভাগ্যবতী? ভাবলেশীনভাবে বসে রইল ইয়াস। মুচকি হেসে বিড়বিড় করে বলল কৌশিকের দিকে তাকিয়ে, তোর সুন্দরী বোন ছাড়া কি হবে গর্ধব? ইয়াসের বলা কথা কানে আসলো না কৌশিকের। আবারও কিছু বলতে যাবে তখনই ইনায়া বাধা দিল ওকে। বলল ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কৌশিক চুপ করে গেল। ইনায়া ওকে রুমে রেখে আবারও আসলো ইয়াসের কাছে। জিজ্ঞেস করলো ওকে, মেয়েটা কে প্রফেসর সাহেব? মুস্কি হেসে সোজাসাপটা উত্তর দিল ইয়াস, আমার উপমা। গত হয়েছে আরও 3টে দিন। সময়টা এখন বিকেল 4টা। নির্জন নিস্তব্ধতা রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশফিয়া। এখন বর্ষাকাল চলছে, আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি আসবে। হাঁটতে হাঁটতে রাস্তার অপর প্রান্তে চোখ পড়ল কাশফিয়ার। প্রাপ্তবয়স্ক 2 ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। মেয়েটা লম্বা কালো চুলে বেনি ফুলের গাছটা পরিয়ে দিচ্ছে ছেলেটা। রাস্তার পাশের ছোট্ট দোকানটা থেকে চুড়ি কিনে মেয়েটার হাতে যত্ন করে পরিয়ে দিচ্ছে ছেলেটা। মেয়েটা মুচকি হাসলে ওর হাত ধরে চুমু দিল পরপর কয়েকটা। কাশফিয়া দাঁড়িয়ে রইল ওখানে, দেখলো ছেলে মেয়ে দুটোকে। মনে পড়ল সেদিনের কথা। ইয়াস কত যত্ন করে মাথায় ফুল গেঁথে দিয়েছিল ওর। রাগ ভাঙাতে কিনে দিয়েছিল ওর পছন্দের চুড়িগুলো। ইয়াসের সাথে কাটানো মধুময় স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে কাশফিয়ার। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই অন্য হাতের তালু দিয়ে মুছে নিল তা। মনে মনে ঠিক করল ইয়াস নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে। কিভাবে পারল মানুষটা কাশফিয়াকে একা রেখে চলে যেতে? একটা দিন খোঁজ নেওয়া যায় না ওর? কখনোই তো ফোন দিয়ে জিজ্ঞেস করলো না ও কেমন আছে। এই রাগে তো কল দেয়নি কাশফিয়া নিজেও। কতবার ইয়াসের নাম্বারটা বের করে কল দেবে বলে জেদ করে আর দেয়া হয় না। ইয়াসের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান জমেছে কাশফিয়ার মনে। হোস্টেলের উদ্দেশ্যেই যাচ্ছিল কাশফিয়া। মাঝপথেই শুরু হয়েছে বৃষ্টি। এখান থেকে দ্রুত হেঁটে গেলে হোস্টেলে পৌঁছে যাবে কয়েক মিনিটেই। কিন্তু ওর যে পা চলছে না, মাথাটা ভারী লাগছে, শরীরটাও কেমন করছে। বৃষ্টি শুরু হলো আচমকাই। কাশফিয়া কি যেন ভেবে দপ করে বসে পড়ল মাঝ রাস্তায়। বৃষ্টির পানি আর ওর চোখের পানি এক হয়ে গেল ততক্ষণে। কেউ জানলো না মেয়েটার মনের খবর।
ভাববে না বলেও কেন ওই মানুষটাকে নিয়ে প্রতিনিয়ত ভেবে চলেছে কাশফিয়া। ওর যে মাঝে মধ্যে রাগ হয় নিজের উপরেই। চোখ বন্ধ করল কাশফিয়া। কি যেন ভাবতে লাগলো সে। হঠাৎই মনে হলো কেউ মাথার উপর ছাতা ধরে রেখেছে ওর। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। সে যা ভাবছে সেটাই কি তবে সত্যি? ইয়াশ ফিরে এসেছে। কাশফিয়ার মাথার উপরে ছাতা ধরে রাখা মানুষটা কি তবে ইয়াশ? এবার নিশ্চয়ই বৃষ্টিতে ভেজার জন্য ধমক দেবে ওকে। দিক কাশফিয়াও আচ্ছা করে বকে দেবে ইয়াশকে, শাস্তি দেবে তাকে ছেড়ে যাওয়ার অপরাধে। কাশফিয়া মুখ তুলে তাকালো, দেখলো পরিচিত মুখ। ঠোঁটের হাসি মিলিয়ে গেল ওর। আশাহত হলো আবারও। এই মানুষটার জন্যই তো অপেক্ষা করছিল সে। অবশেষে আসলো কৌশিক। এতদিন পরে ভাইকে দেখে তো কাশফিয়ার আনন্দ হওয়ার কথা। আনন্দ হচ্ছে না কেন? কেন সব পেয়েও হারানোর হাহাকার ওর হৃদয় জুড়ে। কৌশিক টেনে তুলল বোনকে, বলল রাগত স্বরে, সমস্যা কি কাশফি? এই মাঝ রাস্তায় বসে আছিস যে, বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তো? কাশফিয়া শান্ত করলো নিজেকে। ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল সে। বলল অভিমানী কণ্ঠে, তুমি কোথায় ছিলে ভাইয়া? তুমি জানো আমি কত রাত ঘুমাইনি তোমার চিন্তায়। আমি সব সময় তোমায় নিয়ে আজে বাজে কথা বলতো, আমি রাগ করে চলে যেতাম বাড়ি ছেড়ে। পুরো কথাটা বলার আগে কৌশিক থামিয়ে দিল বোনকে, বলল ওকে, শান্ত হও কাশফি, আমি আছি তো, সব কথা শুনবো তোর। চুপ করল কাশফিয়া। কৌশিক শক্ত করে ওর মাথাটা চেপে ধরল নিজের বুকে। কান্না পেল কৌশিকেরও। এত বড় অ্যাক্সিডেন্টের পরে সুস্থ হয়ে আবারও বোনের কাছে আসবে কল্পনাতেও ছিল না ওর। আল্লাহর ইচ্ছেতে আর ইয়াশ ইনার চেষ্টায় আবারও ভালো হয়েছে কৌশিক। ফিরে এসেছে তার বোনের কাছে। কৌশিক লক্ষ্য করল ঠান্ডায় জমে গেছে কাশফিয়ার শরীর। তরতর করে কাঁপছে মেয়েটা। দেরি করল না কৌশিক। কাশফিয়াকে নিয়ে বসালো গাড়িতে। ড্রাইভিং সিটে উঠে বসলো কৌশিক। পাশে বসে থাকা ইনায়াকে চোখ দিয়ে ইশারা করলে কথা না বাড়িয়েও চলে গেল পেছনের সিটে বসে থাকা কাশফিয়ার কাছে। কাশফিয়ার মাথাটা এনে রাখলো নিজের ঘাড়ে। গালে কপালে হাত দিয়ে বসলো। জ্বরে পড়ছে মেয়েটা। গায়ে হয়তো আগে থেকেই জ্বর ছিল, তার উপর এই ঝুম বৃষ্টিতে ভিজে অবস্থা আরও খারাপ ওর। কৌশিককে বলল না কিছুই। বোনের প্রতি কৌশিক বরাবরই দুর্বল, জানেই নেয়া। চিন্তা হবে তাই আপাতত বলল না কথাটা। মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে ইনেয়া তাকালো কাশফিয়ার মুখপানে। হাসি ফুটল ওর ঠোঁটের কোণে। মেয়েটা সুন্দর, ফর্সা গায়ের রং, লম্বা চুল, টানা টানা হরিণীর মতো চোখ, সব মিলিয়ে অপরূপ সুন্দর সে। ইয়াশের বলা বর্ণনার সাথে মিলে গেছে পুরোপুরি। মুস্কি হেসে বিড়বিড় করে বলল ইনায়া, তুমি তবে ইয়াশের উপমা। ইট পাথরের তৈরি শ্যাওলা পড়া পুরনো দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে কৌশিকের গাড়ি। কৌশিক একবার চোখ বোলালো পুরো বাড়িতে। ঠিক কতদিন পর আবার নিজের বাড়িতে পা রাখলো জানা নেই তার। আসতে পারবে এই ধারণাও ছিল না। সবটাই আল্লাহর ইচ্ছে। দরজার ঠকঠক আওয়াজ কানে আসতেই সম্বিত ফিরে তাকালেন রুমি বেগম। আস্তে ধীরে উঠে এসে খুলে দিলেন দরজাটা। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মুখগুলো দেখে মনে হলো খুশি হননি তিনি। রুমি বেগমই হলেন কাশফিয়া আর কৌশিকের মামি। বাড়িটা কৌশিকের আব্বু আম্মুর। ওনারা মারা যান কার অ্যাক্সিডেন্টে। মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন অনেকেই তখন দায়িত্ব নিতে চেয়েছিলেন কৌশিক আর ছোট্ট কাশফিয়ার। তখন না বুঝলেও এখন ভালো করেই বোঝে কৌশিক। সবার লোক দেখানো ভালোবাসা, তাদের দায়িত্ব নিতে চাওয়া, সবটাই ছিল ওর বাবার রেখে যাওয়া বাড়ি আর জমি জমার লোভে। তিন কুলে কেউ না থাকায় একমাত্র মামা মামিকেই কৌশিক নিয়ে এলো নিজের বাড়িতে। দায়িত্ব দিল ওর ছোট্ট বোনটার। বেঁচে থাকতে হলে পড়াশোনা করতে হবে, ইনকাম করতে হবে, এই চিন্তা সবসময়ই ছিল কৌশিকের মাথায়। তাই তো বোনকে একা রেখে বাড়ি জমিয়েছিল দূর দেশে। বোনের অভিভাবক হিসেবে রেখে গিয়েছিল ওর মামা মামিকে। কিন্তু মামির মনে যে বিষ, তা তো জানা ছিল না কৌশিকের। কৌশিকের অবর্তমানে তার ছোট্ট বোনটাকে বের করে দিল বাড়ি থেকে। সব কথাই কানে গেছে কৌশিকের। তাই তো আজকে কৈফিয়ত চাইতে এসেছে সব কিছুর। মামির ভয়ার্ত মুখশ্রী দেখে হাসলো কৌশিক। বলল ওনাকে, কি হলো মামি, আমি বেঁচে আছি দেখে অবাক হলে বুঝি? শুকনো ঢুক গিরে কাপা কাপা কণ্ঠে বললেন রুমি বেগম, তা হব কেন কৌশিক? ভিতরে আসতে বলবে না? হ্যাঁ, ভেতরে আসো। তোমাদের বাড়িতে তোমরাই তো আসবে, আমার অনুমতি লাগে বুঝি? মাথাটা ঘুরিয়ে ইনায়ার পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়ার দিকে তাকালো কৌশিক। তারপর আবার ওর মামির দিকে তাকিয়ে বলল, অথচ আমার বাড়ি থেকে তুমি আমার বোনকে বের করে দিয়েছিলে। এমনটা কেন করেছিলে মামি?
আমার অনুপস্থিতিতে তুমি আমার বোনকে বিয়ে দিতে চেয়েছিলে কোন সাহসে? কৌশিকের কথা বলার ধরনে ভয় পেলেন রুমি বেগম। ওর ধমকে কেঁপে উঠলেন তিনি। এখন কি কৌশিক বাড়ি থেকে বের করে দেবে ওনাদের? অসুস্থ স্বামী আর বিয়ে উপযোগী মেয়েকে নিয়ে কোথায় যাবেন তিনি? রাস্তায় রাস্তায় হাঁটা ছাড়া যে উপায় থাকবে না আর। রুমি বেগমের কি যেন হলো, হুট করে মেঝেতে বসে কৌশিকের পা দুটো ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। বললেন বারবার, ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়েছে। আমি এত কিছু ভাবিনি তখন। কাশফিয়া সুখে থাকবে ভেবেই বিয়ে ঠিক করেছিলাম ওর। সুখে থাকবে বলে নাকি নিজের মাথার উপর থেকে ঋণের বোঝা নামাতে বিক্রি করতে চেয়েছিলে আমার বোনকে? আমি বেঁচে থাকতে ওর সাথে এমন অন্যায় করার সাহস দেখালে কিভাবে মামি? নাকি ভেবেছিলে আমি মরে গেছি, আমার বোনকে তাড়িয়ে সবকিছু দখল করবে বলেই কি এত আয়োজন? চুপ রইলেন রুমি বেগম। কী বা বলবেন তিনি? এমনটাই তো চেয়েছিলেন মনে মনে। সব পেয়েও লোভ জেগেছিল ওনার মনে। 3 মাস ধরে প্রাণপ্রিয় বোনের খোঁজ নিচ্ছিল না কৌশিক। ওনার মাথায় এটাই এসেছিল, কোনো অঘটন ঘটেছে, কৌশিক হয়তো বেঁচে নেই আর, তাই তো করেছেন এত কিছু। তার শাস্তিও পেয়েছেন। স্বামী ওনার অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরের এক কোণে। মেয়েটারও নানা অসুখ বিসুখ লেগেই আছে। আল্লাহ মেনে নিতে পারেননি ওনার এত অবিচার, তাই তো শাস্তি দিচ্ছেন এভাবে। মামির কান্নায় করুণা হলো না কৌশিকের, কিন্তু কাশফিয়া, ওর মনটা যে নরম। মামির কান্নায় কষ্ট পাচ্ছে কাশফিয়া নিজেও। কথার মাঝখানে কোথা থেকে ছুটে এসে রুমি বেগমের মেয়ে খবর দিল ওনাকে। আব্বুর অবস্থা খুব খারাপ আম্মু, তাড়াতাড়ি চলো। কান্না থামালেন রুমি বেগম, দ্রুত উঠে চলে গেলেন মেয়ের পিছু পিছু। কাশফিয়া, কৌশিক আর ওদের সাথে থাকা ইনায়াও গেল। দরজার সামনে আসতেই বিছানায় শুয়ে থাকা মামার ফ্যাকাশে চেহারাটা নজরে এলো কাশফিয়ার। ভাবল মনে মনে, ইস, মানুষটা কেমন ছিলেন আর কি হয়ে গেলেন। ওর যে বড়ই কষ্ট হচ্ছে মামার জন্য। বুকটা কেমন ব্যথা হলো কাশফিয়ার। কষ্টে কান্না এলো চোখ বেয়ে। স্ত্রী সন্তানের থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন কাশফিয়ার মামা রাফসান সাহেব। কাপা কাপা হাতটা তুলে ডাকলেন ওদেরকে। কৌশিক আর কাশফিয়া দুজনেই মুখ চাওয়াচাবি করল, তারপর দৌড়ে গেল মামার কাছে। মামি যেমনই হন, মামা তো বরাবরই বট গাছের মতো আগলে রেখেছিলেন ওদের। কাশফিয়া ওর মামার মাথার কাছটায় বসলো, ওনার হাত ধরে বলল আশ্বাস দিয়ে, বাবা তুমি ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, এক্ষুনি তোমায় হসপিটালে নিয়ে যাব। মলিন হাসলেন রাফসান সাহেব, বললেন ভাগ্নিকে, আমি তোকে দেখে রাখতে পারিনি রে মা, ক্ষমা করে দিস তোর এই অভাগা মামাকে। কথাটা বলেই বড় করে শ্বাস ছাড়লেন রাফসান সাহেব। কাশফিয়া বুঝলো শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ওনার। মামার এমন অবস্থা দেখে কান্না করে দিল সে। কৌশিক মামাকে সান্ত্বনা দিয়ে বলল আবারও, এসব বলো না মামা, তুমি ভালো হয়ে যাবে। ইনায়া দাঁড়িয়ে দেখছে সবটাই। ওনাকে হসপিটালে নিয়ে কাজ হবে না বুঝতে পারছে ভালো করেই, তবে উপস্থিত সবাই ভেঙে পড়বে তাই বলল না কিছুই। সময় পেরোলো কিছুটা। রাফসান সাহেবের অবস্থা আরও খারাপের দিকে গেল। বোনের কান্না আর মামার অবস্থা দেখে কৌশিক তৈরি হলো ওনাকে হসপিটালে নিয়ে যাবে বলে, কিন্তু শেষ রক্ষা হলো না। শরীরটা কেমন ঠান্ডা হয়ে এসেছে রাফসান সাহেবের। সারা শব্দ না পেয়ে কৌশিক হয়তো আন্দাজ করল কী ঘটেছে। চোখের ইশারায় কিছু বলল ইনায়াকে। দ্রুত এগিয়ে আসলো ইনায়া, চেক করলো রাফসান সাহেবকে। শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে ওনার, বুঝতে বাকি নেই কারোরই। মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাফসান সাহেব। কাছের মানুষের মৃত্যু যে খুব কষ্ট দেয়, প্রত্যেকেই যেভাবে কষ্ট পাচ্ছেন রুমি বেগম, ওনার মেয়ে আর কাশফিয়া। রাফসান সাহেবের দীর্ঘ 2 মাসের রোগভোগের অবসান হলো অবশেষে। কান্নায় ভেঙে পড়ল সবাই। কৌশিক দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে, চোখের কোণে একরাশ অশ্রু জমেছে ওর। কে বলেছে ছেলেরা কাঁদে না? কাছের মানুষ হারানোর কষ্ট কেমন কৌশিক যে বোঝে। মা বাবার পর আপন বলতে এই এক মামাই ছিল ওদের। উনিও আজ চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। রাফসান সাহেবের মৃত্যুর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। একটার পর একটা ধাক্কা দুর্বল করে দিচ্ছে কাশফিয়াকে। সব কিছু ছেড়ে ইয়াসের চলে যাওয়াটা যে খুব কষ্ট দিচ্ছে ওকে। পোড়াচ্ছে ভিতরটা। কি করলে অবসান ঘটবে এই কষ্টের? কিভাবে আবার কাছে পাবে ইয়াসকে? কাশফিয়ার রোমের পাশ দিয়েই যাচ্ছিল কৌশিক। কাশফিয়ার রোমের পরেই ওর রোমটা। রাত প্রায় 12টার কাছাকাছি হবে। এত রাতে কাশফিয়ার রোমের দরজা খোলা দেখে চিন্তা হলো ওর। উঁকি মেরে দেখলো মেঝেতে বসে আছে কাশফিয়া। চলন্ত সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে। ভালো করে কাশফিয়াকে লক্ষ্য করল কৌশিক। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালশেটে দাগ পড়েছে।
লম্বা চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, যে কেউ দেখলে বলে দেবে অনেকদিন হলো নিজের যত্ন নেয় না কাশফিয়া। দীর্ঘশ্বাস ছাড়ল কৌশিক, ভাবল মনে মনে বয়স বাড়ার সাথে সাথে কি কাশফিয়ার চঞ্চলতাও কমে গেছে। কিন্তু বাড়ি ফেরার পর থেকে যে কৌশিক আগের চঞ্চল কাশফিয়াকেই মিস করে যাচ্ছে সারাক্ষণ। কৌশিক তো ভেবে এসেছিল এতদিন পর ওকে দেখে দৌড়ে এসে জাপটে ধরবে কাশফিয়া, কত শত অভিযোগ জানাবে তাকে, কিন্তু তা তো কিছুই হলো না। কাশফিয়ার মলিন চেহারার দিকে তাকালেই মনে হয় বিষণ্ণতা ঘিরে ধরেছে ওকে। কথাগুলো ভেবে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল কৌশিকের। ওর অনুপস্থিতিতে কি এমন ঘটেছে কাশফিয়ার সাথে? কেন এভাবে ভেঙে পড়েছে ওর বোন? কৌশিক কথা বলতে চাইল কাশফিয়ার সাথে। ওর রুমে যাবে বলে পা বাড়াতেই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। মাথাটা ঘুরিয়ে তাকালো কৌশিক, দেখলো ইনায়া দাঁড়িয়ে আছে ওর থেকে 2-3 হাত দূরে। ইনায়া ওর চোখের ইশারায় কাশফিয়ার রুমে যেতে বারণ করলো কৌশিককে। কৌশিকও শুনল ইনায়ার কথা, একবার তাকালো মেঝেতে বসে থাকা কাশফিয়ার দিকে, পরে আবার রুমের দরজাটা আটকে চলে গেল ইনায়ার সাথে। আকাশটা ঢেকে আছে অন্ধকারে, নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। ইনায়া আর কৌশিক দুজনেই দাঁড়িয়ে আছে ছাদে, তাকিয়ে আছে আকাশ পানে। অনেকক্ষণ হলো এভাবেই দাঁড়িয়ে আছে দুজনে। নীরবতা ভেঙে কথা বলল কৌশিক। আমার বোনটার কি হলো ইনায়া? ওরে বিধ্বস্ত অবস্থা চোখের সামনে দেখতে পাচ্ছি না আমি। কৌশিকের কথার উত্তরে বলল ইনায়া, ওকে একা থাকতে দাও কৌশিক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলেই চলে যাচ্ছিল ইনায়া। পথ আটকালো কৌশিক, শক্ত করে ওর হাত চেপে ধরল, ভ্রু কুঁচকে ইনায়ার দিকে তাকিয়ে বলল, তোমার আবার কি হলো? আমার ফিরে যাওয়ার সময় হয়েছে কৌশিক, আম্মু আব্বু বারবার কল দিচ্ছেন। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? আমি এখানে থাকতে আসিনি কৌশিক। এক ঝটকায় কৌশিকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইনায়া। পা বাড়ালো আবারও চলে যাবে বলে কানে এলো কৌশিকের কণ্ঠস্বর। বিয়ে করবে আমাকে? থেমে গেল ইনায়ার পাজোড়া, চোখে মুখে ওর খুশির ঝিলিক। কৌশিকের মুখে এই কথাটা শুনবে বলেই তো অপেক্ষা করছে সে। দেরিতে হলেও কথাটা শুনল তবে। ফিরে তাকালো ইনায়া। কৌশিক ওর কাছে এসে হাত দুটো ধরে বলল, আমার ভবিষ্যৎ বাচ্চার আম্মু হবে ইনায়া? ভালোবাসবে আমাকে? মুস্কি হাসল ইনায়া, উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো কৌশিকের কথার। কৌশিকও হাসল ইনায়ার হাসির উত্তরে, ওকে আগলে নিল নিজের বুকে। কলেজে যাবে বলে রেডি হচ্ছে কাশফিয়া। সকালেই সিমির ফোন পেল সে। সুফিয়া বেগম নাকি অসুস্থ হয়ে পড়েছেন হুট করে, ওনাকেই দেখবে বলেই যাচ্ছে। হোস্টেলে যাওয়াটা বাহানা মাত্র। ইয়াস না থাকলেও ওই বাড়ি আর বাড়ির মানুষগুলোর সাথে যে আশ্রে বিশ্রে জড়িয়ে গেছে সে। মায়ের মতো শাশুড়ি অসুস্থ শুনে মন ঠিকছে না ঘরে, তাই তো সকাল সকাল রেডি হচ্ছে ও বাড়িতে যাওয়ার জন্য। কৌশিককে তো আর বলা যাবে না ওর বিয়ের বিষয়ে। কৌশিক কেমনভাবে নেবে বিষয়টা এটাও তো জানা নেই কাশফিয়ার। আয়নার কাছেই দাঁড়িয়েছিল কাশফিয়া, চুলগুলো ঠিক করে নিচ্ছিল। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়ার প্রতিবিম্ব দেখল সে। ঘুরে তাকালো ওদিকে, হেসে ভেতরে আসতে বলল ইনায়াকে। দুহাতে কতগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে ইনায়া। সবগুলো বিছানায় রেখে একটা একটা করে কাশফিয়াকে খুলে দেখালো সব। ওর পছন্দের সব জিনিসপত্র, চকলেট, চুড়ি, কত রকমের কসমেটিক্স রাখা এক একটা ব্যাগে। অবাক হলো কাশফিয়া। ইনায়া জানলো কিভাবে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে। পরক্ষণেই আবার ভাবলো হয়তো ওর ভাই বলেছে। ইনায়া মুচকি হেসে জিজ্ঞেস করলো কাশফিয়াকে, কেমন আছে উপমা? দ্রুত গতিতে মাথা তুলে তাকালো কাশফিয়া। হাসি মুখটা চুপসে গেল ওর। এই অতি পরিচিত ডাক নামটা যে কেবল ইয়াসের মুখেই মানায়। ইনায়া সেই নামে কেন ডাকছে ওকে? নিজেকে স্বাভাবিক করে বলল কাশফিয়া। ইনামে আমি ডেকো না ইনায়া আপু। কেন, এই নামে স্পেশাল কেউ ডাকে বুঝি? চুপ করে রইল কাশফিয়া। ওর যে নামটা শুনলে মনে পড়ে ইহাসের কথা, পরে আবার নিজেকেই বকাঝোকা দেয়। কেন ভাবে ওই স্বার্থপর মানুষটার কথা? ধ্যান ভাঙল কাশফিয়ার। এনে ডেকে বলল ওকে, এই মেয়ে কি ভাবছো এত? কথা কাটানোর জন্য বলল কাশফিয়া। কই কিছু না তো, তোমরা বিয়ে করেছো কবে? তোমার এক্সাম শেষ হলে। আমার এক্সামের সাথে তোমাদের বিয়ের কি সম্পর্ক? তোমার এক্সাম শেষ না হলে আমাদের সাথে লন্ডন যাবে কি করে?
ইনায়ের কথায় হাসলো কাশফিয়া, সময় নষ্ট করল না আর। ইনায়ের নিয়ে আসা জিনিসপত্র সব গুছিয়ে রেখে চলে গেল সে কলেজের উদ্দেশ্যে। কথা ছিল কাশফিয়ার এক্সামের পরেই লন্ডনে ফিরে যাবে কৌশিকরা। কিছুদিন হলেও পরীক্ষা শেষ হয়েছে কাশফিয়ার। এর মধ্যে আবার ইনায়ের আম্মু আব্বু এসেছেন দেশে। কৌশিক ইনার আংটি বদল হয়েছিল আগেই, বিয়েটাও ফেলে রাখতে চাইলেন না ওনারা। কৌশিক ছেলেটা দেখতে সুন্দর, ভালো চাকরি করে, তার উপর আবার একমাত্র মেয়ের পছন্দ, তাই এই বিয়েতে বাধা দেননি কেউই। সুন্দর মতোই বিয়ে হয়েছে ওদের। কৌশিক ইনায়ের বিয়ের 1 সপ্তাহ হলো। কাশফিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন, রেজাল্টও বেরিয়ে যাবে হয়তো, তাই আর দেরি করলো না কৌশিক। আজকেই ওরা ফিরে যাবে লন্ডনে। বাড়িতে এখনও আছেন রুমি বেগম, উনি চিরকৃতজ্ঞ কৌশিকের কাছে। এত কিছুর পরেও যে ঠাঁই দেবে বাড়িতে ধারণাতেও ছিল না ওনার। সময়টা সকাল, চারিদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশফিয়া। কোলে ওর ছোট্ট একটা বিড়াল ছানা। কাশফিয়া এই বিড়ালটার নাম দিয়েছে মমি। দিনের বেশিরভাগ সময়ই এই বিড়ালটার সাথে কথা বলে কাটায় সে। বাতাস বইছে চারিদিকে, সেই বাতাসের সাথে পাল্লা দিয়ে রাস্তার দুপাশে থাকা গাছের ডালপালাগুলো দুলছে বারবার। লন্ডনে আসার পর আজকে দ্বিতীয়বার হাঁটতে বেরিয়েছে কাশফিয়া, তাও একা একা। কৌশিক বা ইনায়াকে বলে আসেনি কিছুই। ওরা চিন্তা করছে হয়তো, করলে করুক, কাশফিয়ার মনটা ভালো নেই। মন খারাপগুলো উড়িয়ে দিতেই প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে এসেছে সে। একটা সাদা কালো রঙের লং কুর্তি পরেছে কাশফিয়া, গলায় সাদা রঙের একটা ওড়না পেঁচিয়ে রেখেছে, কোমর পেরিয়ে যাওয়া লম্বা চুলগুলো খুলে দিয়েছে। হাঁটতে হাঁটতে একটা অর্ধপরিচিত ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে সে। বাড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। আগেরবার যখন ইনায়ের সাথে ঘুরতে বেরোলো, এখানে এসেই দেখা হয়েছিল মমির সাথে। তারপর আর কি, মমিকে ভালো লাগলো কাশফিয়ার। অসহায়ের মতো একা একা ঘুরছিল মমি, তাই নিয়ে গেল নিজের সাথে করে। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকে এসবই ভাবছিল কাশফিয়া। ভাবলো এবার চলে যাবে জায়গাটা ছেড়ে। অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিল সে। কোনোভাবে আবার সামনে নিল নিজেকে, কিন্তু ওর হাতে থাকা বিড়াল ছানাটা কোথায় যেন চলে গেল তখন। কাশফিয়া চারিদিকে তাকিয়ে খুঁজলো বিড়ালটাকে, না পেয়ে ভাবলো এবার ফ্ল্যাটের ভিতরে গিয়েই খুঁজবে। ফ্ল্যাটের ভেতরে ঢুকে আশেপাশে মমিকে খুঁজলো কাশফিয়া, পেয়েও গেল সে। পা বাড়ালেও মমিকে নিয়ে আসবে বলে, কিন্তু তখনই কেউ এসে কোলে তুলে নিল মমিকে। মমির থেকে চোখ সরিয়ে ওই মানুষটার দিকে তাকালো কাশফিয়া, পিছিয়ে গেল কয়েক পা। চোখের সামনে এ কাকে দেখছে সে? ইয়াশ দাঁড়িয়ে আছে কাশফিয়ার থেকে কিছু দূরেই। কাশফিয়ার যে বিশ্বাসই হচ্ছে না কিছুই। সে কি স্বপ্ন দেখছে? না, হয়তো সত্যিই দেখছে। ওর যে ইচ্ছে করছে ইয়াশের কাছে যেতে, ইয়াশকে জিজ্ঞেস করতে কেন এত কষ্ট দিল ওকে, কেন এতদিন পালিয়ে বেরিয়েছে ওর থেকে। ইয়াশ কি উত্তর দেবে কাশফিয়ার সব প্রশ্নের? হয়তো না, এতদিনে হয়তো ভুলেই গেছে সে কাশফিয়াকে। কাশফিয়া ভাবছে কথাগুলো। এর মধ্যেই মুখ তুলে তাকালো ইয়াশ। ইয়াশকে ভালোভাবে লক্ষ্য করলো কাশফিয়া। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে ইয়াশ। গায়ে থাকা কালো রঙের শার্টটার বুকের দিকের কয়েকটা বোতাম খুলে রেখেছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। ইয়াশ তো অগোছালো নয়, তাহলে এই অবস্থা কেন ওর? ইয়াশ তাকিয়েছে কাশফিয়ার চোখ বরাবর, একটু একটু করে এগিয়ে আসলো ওর কাছে। ইয়াশের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আগে থেকেই জানতো কাশফিয়া এখানে আসবে, অপেক্ষা করছিল ওর জন্যই। ইয়াশ মুস্কি হেসে ফ্ল্যাটের দরজার দিকে হাত দেখিয়ে বলল কাশফিয়াকে, ওয়েলকাম টু আওয়ার নিউ হোম, মিসেস ইয়াশ রায়হান। চোখ রাঙিয়ে তাকালো কাশফিয়া, ধারালো কণ্ঠে বলল, হু ইজ ইয়াশ রায়হান? এই নামের কাউকে তো চিনি না আমি, আর না তো আমি কারো মিসেস। বাঁকা হাসলো ইয়াশ, কাশফিয়ার চোখে চোখ রেখে বলল, অথচ তোমার মনের অলিন্দে আমার নামটাই প্রতিধ্বনি হয় নিঃশব্দে। আমার অস্তিত্ব মুছে ফেলার সাহস তোমার কোনো কালেই হবে না উপমা। তুমি যে আস্ত আমিটাকে ধারণ করছো নিজের আত্মার গভীরতম স্তরে, নিঃশ্বাসের প্রতিটি কম্পনে। ইয়াশের কণ্ঠস্বর প্রতিটি কথা কানে বাজছে কাশফিয়ার। সব রেখে ও এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াশের মুখপানে। ইয়াশের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখে রাগ হলো কাশফিয়ার। মানুষটা তো ভালোই আছে ওকে ছাড়া। কাশফিয়া তো বোকা যে ওকে ছেড়ে এসেছে, তার জন্যই হাই হুতাশ করে মরেছে এতদিন। না, কাশফিয়া ভুল করেছে। ইয়াশ নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে, আর ভালোবাসবে না নিজের সবটুকু দিয়ে। কাশফিয়া এগিয়ে এলো ইয়াশের কাছে,
ওর হাতে থাকা মমিকে নিতে চাইলে আসলো না মমি। কেমন ঘাপটি মেরে বসে আছে ইয়াসের কোলে, মনে হচ্ছে আগে থেকেই জেনে ওকে। অবাক হলো কাশফিয়া, বিড়ালটি কি তবে ইয়াসের? হয়তো ইয়াসেরই। ওর ফ্ল্যাটের সামনেই তো পেয়েছিল মমিকে, নিশ্চিত হবে বলে জিজ্ঞেস করলো কাশফিয়া। বিড়ালটা কি আপনার? ইয়াস তাকিয়েছিল কাশফিয়ার দিকে। ও তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। কি যেন ভেবে কাশফিয়ার চোখ সরিয়ে নিল অন্যদিকে। মুস্কি হেসে বলল ইয়াস, আমাদের। তার মানে আপনার? হুম, আমার মানেই তো তোমরা, তোমার মানেই তো আমার, সুতরাং আমাদের। আপনার মানেই আমার, এটা কে বলেছে? আপনি আর আমি আলাদা। আপনার কিছুই আমার নয়, আর না তো আমার কোনো কিছু আপনার। পুরো তুমিটাই তো আমার উপমা। ইয়াসের মন ভোলানো কথায় তেমন পাত্তা দিল না কাশফিয়া। নিজের বলা কথাটা শেষ হতেই চলে যাচ্ছিল সে। ইয়াসের কণ্ঠস্বর কানে আসলো আবার। মমি কি নেবে না? পাজোরা থেমে গেল কাশফিয়ার। এই বিড়ালটার নাম যে ও মমি দিয়েছে ইয়াস জানলো কি করে? অদ্ভুত সব প্রশ্ন জাগছে কাশফিয়ার মনে। মমি কি কথা বলতে পারে? কোনোভাবে কি বলেছে কথাটা ইয়াসকে? পরক্ষণেই আবার নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলছে কাশফিয়া, ধুর, কি সব ভাবছি আমি? বিড়াল কি করে কথা বলবে? ইয়াস কি তবে কালো জাদু জানে? না হলে শুনলো কোথা থেকে কাশফিয়া বিড়ালটার নাম দিয়েছে মমি? মনের প্রশ্নগুলো সব মনেই রেখে দিল কাশফিয়া। ইয়াসের সাথে এত কথা বলতে চায় না সে। কাশফিয়া ঘুরে তাকালো, মেজাজ দেখিয়ে বলল ইয়াসকে, আপনি যেমন আপনার বিড়ালটাও তেমনই হবে। রাখুন ওকে নিজের কাছেই, জেনে শুনে আমি সাপ পালবো না। কিন্তু মমি তো সাপ নয়, ও আমার আদরে বিড়াল ছানা, যতটা আদরে তুমি। কাশফিয়ার কানে যায়নি ইয়াসের কথা। সে তো এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের কোলে থাকা মমির দিকে। মনে মনে ভাবছে, যেমন বেইমান স্বার্থপর মালিক, তেমন তার বিড়াল। কত যত্ন করলো এই কয়টা দিন, সুন্দর একটা নাম দিল, আর এখানে এসে যেই না নিজের মালিককে পেল, চলে গেল তাকে ছেড়ে। কাশফিয়ার রাগ হলো মনে মনে। ভেবে নিল মমি আর মমির মালিক কাউকেই ভালোবাসবে না আর সে। রাত প্রায় 1টার কাছাকাছি। বিছানায় পড়ে ছটফট করছে কাশফিয়া। ঘুম নেই ওর দু চোখের পাতায়। চোখ বন্ধ করলেই কেন বারবার দেখছি ইয়াসকে। ওর গায়ের পরিচিত পারফিউমের ঘ্রাণ পাচ্ছে বারবার। চেনা পরিচিত ডাকনামটা কানে বাজছে ওর। কেন হচ্ছে এমন? কেন নিজের মন থেকে চেয়েও মুছতে পারছে না ইয়াসের অস্তিত্ব? মাঝে মধ্যে এটা ভাবলে অবাক লাগে কাশফিয়ার। লোকটা পুরোপুরি দখল করে নিয়েছে ওর মন মস্তিষ্ক। তাই তো যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাই ইয়াসকে। অনেক ভাবনা চিন্তা করল কাশফিয়া। বড় একটা শ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করলো আবারও। যাই হয়ে যাক, ঘুমোবে এবার, আর ভাববে না ইয়াসকে নিয়ে। এই হলো কাশফিয়ার উদ্দেশ্য। নিজের ভাবনায় কাশফিয়া সফল হলো বটে। অনেক চেষ্টার পর ঘুম এলো ওর দু চোখের পাতায়। বেঘরে ঘুমোচ্ছে কাশফিয়া। মনে হচ্ছে কেউ এসে বসেছে ওর পাশে। নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে ওর পুরো মুখে। লোকটার হাতের অবাধ্য বিচরণ চলছে পুরো শরীর জুড়ে। বারবার মনে হচ্ছে এই স্পর্শের সাথে পরিচিত সে। আচমকায় চোখ খুলে তাকালো কাশফিয়া। দরজার দিকে তাকিয়ে দেখলো আগের মতোই বন্ধ আছে দরজাটা। শুকনো ঢোক গিলে উঠে বসলো সে। যেই না পাশ ফিরে তাকালো, নজরে আসলো পরিচিত মুখ। মাথায় হাত ঠেকিয়ে কাশফিয়ার ঠিক পাশেই শুয়ে আছে ইয়াস। ঠোঁট কামড়ে হাসছে সে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ভরকালো কাশফিয়া। এত রাতে ইয়াস ওর রুমে কীভাবে আসলো? কী বা করছে? চিৎকার দিতে চাইলো কাশফিয়া, কিন্তু তার আগেই ইয়াস নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল ওর। কিছুক্ষণ না যেতেই কাশফিয়ার মুখের উপর থেকে নিজের হাতটা সরালো ইয়াস। আবারও কিছু বলবে কাশফিয়া, তখনই ইয়াস আঁকড়ে ধরল ওর ঠোরজোড়া। শক্ত করে কাশফিয়ার কোমর চেপে ধরে নিয়ে এলো নিজের কাছে। কাশফিয়ার হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াসের বুকে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। আর কিছুক্ষণ এভাবেই থাকলে মরেই যাবে সে, এই ভেবে সজোরে ধাক্কা দিল ইয়াসের বুকে। কিন্তু লাভ হলো না কিছুই, টলাতে পারল না ইয়াসকে। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল কাশফিয়াকে। সাথে সাথেই ওর বুকে ধাক্কা দিল কাশফিয়া। জোরে জোরে শ্বাস ফেলে বলল, মানে কি এসবের? কেন এসেছেন এখানে? ঠোঁট কামড়ে হাসছে ইয়াস। উত্তর দিল কাশফিয়ার কথার, তোমাকে আদর দিতে এসছি বউ। কতদিন হলে আদর দিই না তোমাকে। আমার আদরের অভাবে অনেকটা শুকিয়ে গেছো তুমি। ইয়াসের কথায় কাশফিয়ার রাগ হচ্ছে অনেক। মুখ ভেঙচি কেটে বলছে ওকে, একদমই না। তাহলে নিশ্চয়ই আমার চিন্তায় শুকিয়েছ। আমারই তো উচিত
দিনে 3 বেলা আদর দিয়ে তোমাকে সুস্থ করে তোলা। যতই হোক আমার একমাত্র বউ তুমি। ভ্রু কুচকালো কাশফিয়া, রেগে বলল ইয়াশকে। আপনি কি ভেবেছিলেন আপনার বিরহে মরে যাব আমি? দেখুন, আমি দিব্যি বেঁচে আছি, হাঁটাচলা করছি। আপনার চলে যাওয়া আমার কোনো ক্ষতি করেনি, হবেও না। এসব মন ভোলানো কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে। কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ছাড়ল কাশফিয়া, মুখ সরিয়ে নিল অন্যদিকে। বিছানা থেকে উঠল চলে যাওয়ার উদ্দেশ্যে। পা বাড়াতেই টান পড়ল ওর হাতে। ঘুরে তাকাতে ইয়াশ একটানে ওকে বসালো নিজের কোলে, মিশিয়ে নিল নিজের বুকের সাথে। মুচকি হেসে বলল কাশফিয়াকে। আমাকে ভুলে গেছো উপমা? ইয়াশের মুখপানে তাকালো কাশফিয়া, অভিমানী স্বরে বলল। হ্যাঁ, ভুলে গেছি। আমি বেঈমানদের মনে রাখি না। যে আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারে তাকে আমি কেন মনে রাখবো? আরও কত কথা বলতে চেয়েছিল কাশফিয়া, কিন্তু বাধা দিল ইয়াশ। হঠাৎ করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল কাশফিয়ার ঠোঁটে। কাশফিয়ার কী যে হলো, বাধা দিল না ইয়াশকে। খামছে ধরল ওর মাথার এলোমেলো চুলগুলো। কিছুক্ষণ পর ইয়াশ ছেড়ে দিল ওকে। ছলো ছলো চোখ জোড়া নিয়ে কাশফিয়া তাকিয়ে রইল ইয়াশের মুখবাণী। ইয়াশ ওর কোলে বসে থাকা কাশফিয়ার হাতটা টেনে এনে রাখলো নিজের বুকের বাম পাশে। ঘাড় কাত করে কাশফিয়ার দিকে তাকিয়ে বলল। ভুলিনি, তুমি তো আমার এখানটা ছিলে সর্বক্ষণ। কখনো কখনো হৃৎপিণ্ডের অসহ্য ব্যথা হয়, অনুভব করাতে তোমার শূন্যতা। প্রিয় মানুষটার এমন কথায় অভিমানের অভিমান ভাঙল কিনা কে জানে, কিন্তু সে যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। ইচ্ছে করছে ইয়াশকে জড়িয়ে ধরে কান্না করতে। পরক্ষণে আবার জেদ হচ্ছে, মনে পড়ে যাচ্ছে ইয়াশ ওকে কষ্ট দিয়েছে এতদিন। সেও এত তাড়াতাড়ি ধরা দেবে না ইয়াশের কাছে। কারো পদের ধরিয়ে ভেসে আসলো কাশফিয়ার কানে। হকচকিয়ে উঠল সে। কৌশিক বা ইনেয়া কেউ যদি এত রাতে ইয়াশকে এখানে দেখে, কিভাবে নেবে ব্যাপারটা? হয়তো খারাপ ভাববে ওর সম্পর্কে। অসহায় মুখ করে ইয়াশকে বলল কাশফিয়া। আপনি চলে যান এখান থেকে। আমি চলে গেলে তোমাকে আদর দিবে কে? বাদরামো না করে চলে যান বলছি। ঠিক আছে, তাহলে চুমু দাও। না দিলে কি করবেন? ঠোঁট কামড়ে হাসে ইয়াশ। একটু একটু করে এগিয়ে আসছে কাশফিয়ার দিকে। কাশফিয়া হয়তো বুঝলো কি হতে চলেছে। ধাক্কা দিতে চাইল ইয়াশকে। কাপা কাপা কণ্ঠে বলল। ঠিক আছে। চুমু দেবে? চোখ মুখে রাগের আভাস কাশফিয়ার, তবুও উপর নিচ মাথা নাড়িয়ে জবাব দিল ইয়াশের কথায়। হাসলো ইয়াশ, এগিয়ে আসলো কাশফিয়ার দিকে। কাশফিয়া গলা আঁকড়ে ধরল ইয়াশের, আলতো করে ঠোঁট ছোঁয়ালো ও ঠোঁটে। কাশফিয়ার রুমের সামনে দিয়ে যাচ্ছিল ইনায়া। ভাবলো দেখে যাবে কাশফিয়া ঘুমিয়ে পড়েছে কিনা। রুমের দরজাটা খোলাই ছিল। ইয়াশ এখানে এসেছে এটাও ইনায়ার অজানা নয়। তবে ভেবেছিল এত সময় নিশ্চয়ই চলে গেছে ইয়াশ। দরজাটা ঠেলে দিতেই ভেতরের এমন দৃশ্য দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। লজ্জায় চলে যেতে চাইল সে। আবারও তাকালো ওদের দিকে, গলা খাকারি দিয়ে বলল। মান অভিমান কমেছে, তবে আমি কিছুই দেখিনি, চালিয়ে যাও তোমরা। ইনার কথা শুনে ভূত দেখার মতো চমকে উঠল কাশফিয়া। এদিকে ইয়াশের ভাবভঙ্গির পরিবর্তন হয়নি একটুও। এখনও সে বসে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাশফিয়ার সুন্দর মুখটির দিকে। কাশফিয়া পড়েছে ভারী লজ্জায়, ইচ্ছে করছে এখনই পালিয়ে যেতে এখান থেকে। ইয়াশ দেখছে ও লজ্জাবতীর লাজে রাঙা মুখমণ্ডল। কি যেন ভেবে হুট করেই জড়িয়ে ধরল কাশফিয়াকে। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে ইনায়ার উদ্দেশ্যে বলল। আমার উপমা লজ্জা পাচ্ছি না, তুই এখান থেকে যা। আমার বউ লজ্জে জ্ঞান হারালে তোকে হাজত বাস করাবো কিন্তু। মুখ টিপে হাসল ইনায়া, বেরিয়ে গেল কাশফিয়ার রুম থেকে। তবে দুজনের মধ্যে বনিবনা হয়ে গেছে দেখে ভালোই লাগছে ওর। মাত্রই হসপিটাল থেকে বেরোলো রুহি। পাশেই উজ্জ্বল। মুখটা কেমন বেজার করে রেখেছে উজ্জ্বল, হাতে কতগুলো রিপোর্ট ওর। রুহি তাকালো উজ্জ্বলের দিকে, মুচকি হেসে বলল ওকে। আমি চলে যাব, তাই কষ্ট পাচ্ছ ভাইয়া? বোনের এমন কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল উজ্জ্বলের। হাতের মেডিকেল রিপোর্টগুলো পড়ে গেল মাটিতে। চোখ গড়িয়ে দুপোটো পানিও গড়িয়ে পড়ল ওর, কিন্তু বসতে দিল না রুহিকে। মিথ্যে আশ্বাস দিয়ে বলল। তোর কিছু হবে না রুহি, আমি আছি তো। আমি তোকে বাইরের দেশে নিয়ে যাব। বড় বড় ডাক্তারদের ট্রিটমেন্টে তুই ভালো হয়ে যাবি। তুমি মিছে মিছে আমাকে সান্ত্বনা দিতে আর নিজের মনকে বোঝাতেই এভাবে বলছো ভাইয়া। আমি ঠিক হব না, এটা তুমি নিজেও জানো। মরণ ব্যাধি শরীরে বাসা বাঁধলে মানুষ ভালো হয় বুঝি।
উজ্জ্বলের কান্না পাচ্ছে। একমাত্র বোনটার এই অবস্থা সহ্য হচ্ছে না ওর। কিছু না ভেবে রাস্তার মাঝখানে জড়িয়ে ধরল রুহিকে। বুকের ভেতরটায় কষ্ট হচ্ছে ওর। আল্লাহ কি সব মন্দ ওদের ভাগ্যে লিখেছেন? বোনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদল উজ্জ্বল। অনেকদিন ধরেই অসুখে ভুগছে রুহি। বারবার বললেও হসপিটালে আসতে রাজি হয়নি সে। হয়তো আন্দাজ করতে পেরেছিল মারাত্মক কোনো রোগ হয়েছে ওর শরীরে। উজ্জ্বল এক এক করে মাটিতে পড়ে থাকা মেডিকেল রিপোর্টগুলো সব হাতে তুলে নিল। তারপর রুহিকে বলল, চল বাড়ি ফিরি। তুমি চলে যাও ভাইয়া, আমি একটু হাঁটাহাঁটি করব, প্রকৃতির সাথে কথা বলবো। উজ্জ্বল শুনল বোনের কথা। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলল রুহিকে। চারিদিকে হালকা বাতাস বইছে, প্রকৃতিও খুব শান্ত। এই পরিবেশে হাঁটলে যে কারোরই মন খারাপ উড়ে যাবে নিমিষেই। রুহি হেঁটে যাচ্ছে শুনশান নিরিবিলি রাস্তাটা দিয়ে। হঠাৎই ওর কানে আসলো অতি পরিচিত সেই নামটা। হ্যাঁ, ইয়াসের নাম কানে এসেছে রুহির। দ্রুত গতিতে মাথা ঘুরিয়ে তাকালো রুহি। বুঝলো ওর ভুল হয়েছে। এক নামে তো অনেক মানুষই থাকে পৃথিবীতে। অন্য কাউকে হয়তো ইয়াস নামে ডেকেছে কেউ, তারই বোঝার ভুল হয়েছে। আবারও হাঁটতে শুরু করল রুহি। রাস্তার দুপাশেই সারিবদ্ধ অনেক গাছপালা। এক জায়গায় সুন্দর করে ব্রেঞ্চ পাতানো দেখে রুহি গিয়ে বসলো তাতে। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল রুহি। আকাশপানে তাকিয়ে বলল আফসোসের স্বরে, একটাই তো জীবন খোদা, আমার এক জীবনে এত অপূর্ণতা কেন দিলে তুমি? চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল রুহি। ব্রেন্সের সাথে মাথাটা এলিয়ে দিয়ে কি যেন ভাবতে শুরু করলো সে। বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে সোফায় বসে আছে কাশফিয়া। তাকিয়ে আছে জানালার দিকে। ইনা এখন হসপিটালে, কৌশিক নিজের রুমেই আছে। ওর মাথাটায় প্রচণ্ড ব্যথা হয় মাঝে মধ্যে, তাই কাশফিয়াই বলেছে শুয়ে থাকতে। কৌশিকের সাথে কি কি হয়েছে ভাবলেই অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। ইনার থেকেই শুনেছে সবটাই। কৌশিক লন্ডনের এক নামী ল ফার্মে কর্পোরেটর লয়ার হিসেবে কাজ করে। শেষবার যে কোম্পানির কেস লড়ছিল সেই কোম্পানি একটা বড় চুক্তিতে প্রতারণা করেছে। এসব ঘটনা না জেনে তাদের সাপোর্ট করেছিল কৌশিক। কিন্তু পরে যখন বুঝলো সে ভুল করেছে, ওই কোম্পানির বিরুদ্ধে চলে যায় সে। যা পছন্দ হয়নি কোম্পানির মালিকের। ওনারা সবাই ঝামেলা বাঁধিয়েছিলেন কৌশিকের সাথে। নানা ঝামেলায় কৌশিকের জবটাও চলে যেতে বসেছিল। ইয়াশ আর কৌশিক দুজনেই বেস্ট ফ্রেন্ড। ইনায়ের সাথে কৌশিকের পরিচয়টাও ইয়াশের মাধ্যমেই। সবটা শুনে ইয়াশ কোনোভাবেই জড়িয়ে পড়েছিল এসবের সাথে। কৌশিকের প্রতি এমন অন্যায় মেনে নিতে পারেনি সে। ওই কোম্পানিটা ইয়াশের স্টুডেন্ট মেহিকের আব্বুর। ইয়াশের বাড়াবাড়ি দেখে কৌশিকের রাগটা উনি মেটাতে চাইছিলেন ইয়াশের প্রতি। ইয়াশ ক্লাস নিচ্ছিল সেদিন, তখনই কেউ কল দিল কৌশিকের বিপদ হয়েছে। মাথায় কাজ করছিল না ইয়াশের। ভাবলো ঘটনা সত্যি। ছুটে যাচ্ছিল ওদের দেয়া লোকেশনে। তখনই দ্রুত গতিতে কোথা থেকে একটা গাড়ি আসলো। উদ্দেশ্য হয়তো ইয়াশকে মারা, কিন্তু কৌশিক বাঁচিয়ে নিল ইয়াশকে। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল রাস্তা থেকে। গাড়িটা এসে ইয়াশের বদলে কৌশিককেই ধাক্কা দিল। কৌশিক গিয়ে ছিটকে পড়ল কিছু দূরে। পাকা রাস্তায় এভাবে পড়ায় মাথায় ব্যথা পেল অনেক। তখনও কেউ বোঝেনি এত কিছু কেন হলো। সব ভুলে ইয়াশের মাথায় আসলো যে করেই হোক কৌশিককে বাঁচাতে হবে। হসপিটালে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল কৌশিক, ভাঙা ভাঙা কণ্ঠে বারবার বলছিল ইয়াশের হাত ধরে, ওর কিছু হয়ে গেলে কাশফিয়াকে যেন দেখে রাখে ইয়াশ। ওর কাছে যেন পৌঁছে দেয় কৌশিকের মৃত্যুর খবর। কথাগুলো ভাবনায় আসলেই কেমন ভয় লাগে কাশফিয়ার। ওর অজান্তেই কত কিছু হয়ে গেছে কৌশিকের সাথে, নিজেও জানে না সে। দরজায় টুংটাং আওয়াজে ধ্যান ভাঙল ওর। নিজেকেই স্বাভাবিক করল কাশফিয়া। উঠে গিয়ে খুলে দিল দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মনে হয় খুব একটা খুশি হলো না কাশফিয়া। ইয়াশ দাঁড়িয়ে আছে দরজার সামনে। ওর কোলে ঘাপটি মেরে বসে আছে মমি। ইয়াশ কিছু বলবে তার আগেই চোখ মুখ শক্ত করে বলল কাশফিয়া, কি চাই? যদি বলি তোমাকে চাই, তাহলে বলবো ফিরে যান। ইয়াশ হাসল কেবল। কাশফিয়ার পাশ কাটিয়ে ঢুকলো ভেতরে। কৌশিক আর ইনায়া নিচেই ছিল। ইয়াশকে দেখে ওর কাছে এসে হাত মেলালো কৌশিক। ইনায়া চলে গেল কিচেনে ওদের জন্য খাবার বানাতে। বেশ কিছুক্ষণ গল্পগুজব করল ইয়াশ আর কৌশিক। পুরোটা সময় ইয়াশ আর চোখে দেখে যাচ্ছিল কাশফিয়াকে। কাশফিয়ার কেমন অস্বস্তি হতে লাগলো। এক জায়গাতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে ওর। উঠে চলে যাবে তখনই শুনল ইয়াশের কথা, কৌশিক
আমার জন্য বিয়ে উপযোগী সুন্দর একটা মেয়ে খুঁজে দিত। মনটা আমার বিয়ে বিয়ে করছে। কৌশিক জানে ইয়াশ মজা করছে, তাই তেমন পাত্তা দিল না ওর কথায়। ইনায়াও তখন আসলো ওদের জন্য কফি নিয়ে। কাশপিয়া রেগে তাকিয়ে আছে ইয়াশের দিকে। সামনে জলজান্ত বউ দাঁড়িয়ে আছে ওর, আবার বলছে বিয়ে করবে। কাশপিয়ার রাগ হচ্ছে প্রচণ্ড, ইচ্ছে করছে ইয়াশের মাথার চুলগুলো সব ছিঁড়ে ফেলতে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে গটগট করে হেঁটে গেল কৌশিকের কাছে, বলল ওকে, ভাই আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো। কৌশিক হা করে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ওকে কাছে টেনে গালে কপালে হাত দিয়ে দেখলেও জ্বর এসেছে কিনা। না, সবই তো ঠিক আছে। তাহলে কাশফিয়া হুট করে বিয়ের কথা বলছে কেন? যে মেয়ে বিয়ের নাম শুনলে মামির সাথে ঝগড়া বাঁধাতো, সে নিজ মুখে বলছে বিয়ে করবে। কৌশিক অবাকের সহিত জিজ্ঞেস করলো কাশফিয়াকে, তুই ঠিক আছিস? ঠিক থাকবো না কেন? তুমি এমন ভাব করছো মনে হচ্ছে আমি আকাশের চাঁদ এনে দিতে বলেছি। বলেছি ভালো একটা ছেলে, একটা মানে বর এনে দিতে। এমন অবাক হওয়ার কি আছে? কৌশিক নিজেকে স্বাভাবিক করল। একবার কাশফিয়ার দিকে তাকিয়ে পরে আবার ইনায়ের দিকে তাকালো, ঠাট্টার স্বরে বলল, তা তো দিবই। চলোই নায়া, আমাদেরকে কাশফিয়ার জন্য পেট মোটা টাকলা স্বাস্থ্যবান বর খুঁজে বের করতে হবে। কাশফিয়া হয়তো বুঝলো ভাই ঠাট্টা করছে ওর সাথে। রাগ দেখিয়ে চলে গেল নিজের রুমে। ইয়াস বসে আছে আগের মতোই। কাশফিয়া যাওয়ার পানে তাকিয়ে কি যেন ভেবে বাঁকা হাসল সে। গাল ফুলিয়ে বিছানায় বসে আছে কাশফিয়া। কেন যেন রাগ হচ্ছে ইয়াসের ওপর। বিয়ে করবি মানে? কাশফিয়া তো এখনও বেঁচে আছে, বউ রেখে আবার বিয়ে করে কেউ? এসব ভাবছে আর রাগে ফুঁসছে কাশফিয়া। মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ, উঠে দেখতে যাবে, তখনই কোথা থেকে দৌড়ে আসলো মমি। কাশফিয়া রেগে বলল মমিকে, এখানে এসেছিস কেন মমি? তোর মালিকের কাছে যা। ওভাবেই বসে রইল মমি। ড্যাব ড্যাব করে তাকালো কাশফিয়ার দিকে। কিছুক্ষণ পরে আবার গিয়ে বসলো পায়ের কাছে। এমন আদরে বিড়ালটার উপর কাশফিয়া রাগ করে থাকবে কিভাবে? মুচকি হেসে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। মমিকে কোলে তুলে নিয়ে বলল সে, তুই ওই তিত করলা লোকটার সাথে কিভাবে থাকিস রে মমি? পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই দরজার দিকে তাকালো কাশফিয়া। বুকে দুহাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াশ। কাশফিয়া ওর চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াশ দরজাটা আটকিয়ে দিয়ে একটু একটু করে এগিয়ে আসলো ওর দিকে। অভিমানিনীর অভিমান ভাঙেনি, ভালোই বুঝতে পারছে সে। কিন্তু ইয়াশও যে ঠিক করে নিয়েছে আজকে তার উপমার মনে থাকা সব রাগ অভিমান সরিয়ে দেবে নিজের ভালোবাসা দিয়ে। এত অভিমান কেন করছো উপমা? দূরত্ব না বাড়ালে কি ভালোবাসা গুরুত্ব বাড়ে বলো? কিছুক্ষণ থেমে আবারও বলল ইয়াশ। ইয়াশের কথায় মন গলেনি কাশফিয়ার। অভিমানী স্বরে বলল অন্যদিকে তাকিয়েই, কি প্রশ্ন? তুমি কখন বুঝতে পেরেছো তুমি আমাকে ভালোবাসো? ফটাফট উত্তর দিল, কে বললো আমি আপনাকে ভালোবাসি? আমি তো আপনাকে ভালোবাসি না। ঠিক আছে, তবে বিয়ে করে নেই। তোমাকে ভুলতে আমারও সময় লাগবে। রেগে তাকালো কাশফিয়া। মমিকে কোল থেকে নামিয়ে ইয়াশের কাছে এগিয়ে গেল। ওর বুকের মধ্যে ঘুষি মেরে বলল রাগত স্বরে, জলজ্যান্ত আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে, আর আপনি বারবার বিয়ের কথা বলছেন। লজ্জা লাগে না? কষ্ট হয় না আপনার? হাসল ইয়াশ। কাশফিয়ার হাতটা ধরে ওর বুকের বাম পাশে রেখেই বলল, হুম, উপমা কি আমার জন্য কষ্ট পায়? আমি পাবো কেন? এক ঝটকায় ইয়াশের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল কাশফিয়া। গট গট করে হেঁটে বিছানায় গিয়ে বসলো সে। আবারও বলল, একদম ঢং করবেন না। আপনার চিন্তায় আমি কত রাত ঘুমাইনি জানেন? আমাকে ছেড়ে এসে তো ভালোই আছেন আপনি। আমি বোকার মতো ভেবে গেছি আপনার জন্য। কথাগুলো বলেই জিভ কাটল কাশফিয়া। আবেগী হয়ে কী সব বলে দিয়েছে খেয়ালও করেনি এতক্ষণ। ইয়াশ হাসে কাশফিয়ার মুখের ভাবভঙ্গি দেখে এগিয়ে গেল ওর কাছে। পাশে বসে কাশফিয়াকে ঘুরিয়ে নিল নিজের দিকে। ওর মাথায় এলোমেলো চুলগুলো সব ঠিক করে দিয়ে চুমু দিল কপালে। মুচকি হেসে বলল কাশফিয়াকে, তুমি আমাকে ভালোবাসো উপমা, মুখে না বললেও ভালোবাসো। কাশফিয়ার কি যেন হলো, ছলো ছলো চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ইয়াশের মুখপানে। হুট করে জাপটে ধরল ইয়াশকে। বুকে মাথা রেখে বলল সে, বাসি তো, আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমার একদিকে আপনি আর অন্যদিকে পুরো পৃথিবী। আপনাকে ছাড়া যে আমার সব অন্ধকার লাগে, সব কিছু।
ইয়াশ পুরো কথাটা বলতে দিল না কাশফিয়াকে। থুতনিতে হাত রেখে ওকে চাওয়ালো নিজের দিকে। টুপ করে ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, তুমি কবে আমার জন্য এত পাগল হলে উপমা? কবে থেকে বলছিলে আমাকে ভালোবাসো? আমি চলে আসার পরেই তো। উপর নিচ মাথা নাড়ালো কাশফিয়া, যার উত্তর হ্যাঁ। ইয়াশ ওকে জড়িয়ে ধরলো আবারও। কাশফিয়ার মাথাটা চেপে ধরলো নিজের বুকে, বলল মুস্কি হেসে, দেখলে তো, দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে। তোমার জীবনে আমার প্রয়োজনীয়তা পৌঁছানোর জন্যই আমাকে এত কিছু করতে হলো। ড্রয়িং রুমে বসেছিলেন সুফিয়া বেগম। একটু আগেই কথা বললেন কাশফিয়ার সাথে। ছেলে বৌমার বনিবনা হয়নি দেখে খারাপ লাগছে ওনার। ঈশানের ঘটনাটাও কানে এসেছে উজ্জ্বলের উছিলায়। প্রথমে বিশ্বাস করতে পারেনি তিনি, তবে দুইয়ে দুইয়ে চার মেলাতে খুব একটা সময় লাগেনি। ঈশান যেমন উশৃঙ্খল, মদ খেয়ে মাতলামো করে, হয়তো করেছিল এমন। পরপর দুইবার একই ঘটনা তো পুরোটা মিথ্যে হতে পারে না। সবটা শুনে ঈশানের প্রতি ওনার মায়া লাগছে কম, ঘৃণা হচ্ছে বেশি। এই ছেলেকে কিনা এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করলেন। সব কিছু ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। স্বামীর ডাক পেয়ে চলে যাচ্ছিলেন সিঁড়ি বেয়ে নিজের রুমে। দরজার ঠক ঠক আওয়াজ কানে আসতেই ফিরে তাকালেন সুফিয়া বেগম। আফিয়া, উজ্জ্বল, সিমি সবাই মাত্রই আসলো। রুহি নিজের রুমেই আছে। ইদানিং রুম থেকে কম বের হয় সে। সুফিয়া বেগম আস্তে আস্তে এগিয়ে গিয়ে খুলে দিলেন দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখে ভ্রু কুঁচকালেন তিনি। ঈশানের একটা হাতে পুরোপুরি ব্যান্ডেজ করা, অন্য হাতটাও ঠিকঠাক নাড়াতে পারছে না। এতদিন ছিল হসপিটালেই। সুফিয়া বেগম মাঝে মধ্যে গিয়ে দেখা করতেন ওর সাথে, তাও বাড়ির সবাইকে লুকিয়ে। ঈশানও বসতো না, উনি লুকিয়ে লুকিয়ে দেখে আসতেন ওকে, মায়ের মতো। তাই ছেলে এত ভুল করেছে জেনেও অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছিলেন ওকে। তবে এই প্রথমবার ঈশানের এমন অবস্থা দেখে মায়া হচ্ছিল না ওনার। এত বড় ভুল করেছে জানার পর মায়া হবে বা কী করে? কটমট কণ্ঠে বললেন সুফিয়া বেগম, কি চাই? কেন এসেছো এখানে? অসহায় ভঙ্গিতে মায়ের মুখপানে তাকালো ঈশান, বলল ওনাকে, আমি আর কোথায় যাব আম্মু? তোমার ওই মুখে আমাকে আম্মু বলে ডাকবে না ঈশান। তোমার নামটা নিজের মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে আমার। ঈশানের রাগ হচ্ছে মনে মনে, কিন্তু ওকে তো আপাতত থাকতে হবে এখানে। ইয়াশ আর ওর উপমাকে শাস্তি না দিলে শান্তি পাবে না সে। ঈশান কি যেন ভেবে হুট করে বসে পড়ল মেঝেতে। সুফিয়া বেগমের পায়ে পড়ে বলল বারবার, আমার ভুল হয়েছে আম্মু। ড্রিঙ্ক করে আমার মাথা ঠিক ছিল না। কি করতে কি করেছি আমি নিজেও জানি না। তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমি কথা দিচ্ছি আর এমন করব না। আমার দ্বারা আর এমন কখনোই ভুল হবে না। উজ্জ্বলের রাগ হলো ঈশানের কথায়, তবুও কিছু বলল না সে। ভালো করেই জানে ওর শাশুড়ি এখন নিশ্চয়ই গলে যাবেন ছেলের মন ভোলানোর কথায়। সত্যিই হলো উজ্জ্বলের ভাবনা। ঈশানের আকুতি মিনতি আর বারবার ক্ষমা চাওয়া মন গলল সুফিয়া বেগমের। যতই হোক কোলে পিঠে করে বড় করেছেন ওকে। আফিয়া আর ইয়াশ যখন ছিল না তখন তো ওই ঈশানকেই আঁকড়ে ধরে বেঁচেছিলেন তিনি। তাই ঈশানের প্রতি মায়া ওনার একটু বেশি। উজ্জ্বল বাঁকা হাসল, বলল সুফিয়া বেগমের উদ্দেশ্যে, দুধ কলা দিয়ে কালসাপ পালার স্বভাবটা আপনার কখনোই যাবে না চাচি। পরের বার যখন মস্ত বড় কোনো বিপদ ঘটবে এই ছেলের জন্য, তখনই আপনার আর এই বাড়ির সবার শিক্ষা হবে। প্রত্যুত্তর করলেন না সুফিয়া বেগম। বাকিরাও চুপ রইল। ঈশানকে নিজের রুমে যেতে বলে চলে গেলেন সুফিয়া বেগমও। উজ্জ্বল রেগে বেরিয়ে গেল বাড়ি থেকে। রুমে বসে আছে রুহি, গান বাজছে বিছানায় ফেলে রাখা ওর ফোনটাতে। যাও পাখি যারে উড়ে তারে কইও আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। ফোনের গানটা বন্ধ হয়ে গেল। রিংটোন বেজে ওঠার শব্দ আসলো রুহির কানে, কিন্তু কে কল দিয়েছে? ফোনটা হাতে নিয়েও দেখল না সে। রুহির মন জুড়ে যে বিষণ্ণতা, প্রিয় মানুষকে না পাওয়ার আক্ষেপ, এত অপূর্ণতা নিয়ে মরে যেতে হবে ভাবলো নিজের ভাগ্যের উপর হাসি পায় ওর। আল্লাহ কি সব কষ্ট, সব না পাওয়া ওর ভাগ্যেই লিখেছিলেন? বারবার রিংটোন বেজে কেটে যাচ্ছে। রুহির মনে হলো এবার কলটা রিসিভ করা দরকার। ফোনটা হাতে নিতেই দেখলো ইয়াসের নাম্বার। নিজেকে স্থির করে কল দিল ইয়াসের নাম্বারে। প্রথমবার রিংটোন বাজতেই ইয়াস রিসিভ করে নিল কলটা। কথা বলল না রুহি, অপেক্ষা করল ইয়াসের কণ্ঠস্বর শুনবে বলে। সত্যি হলো ওর ভাবনা। রুহি কিছু বলার আগেই বলল ইয়াস, কেমন আছো? দীর্ঘশ্বাস ছেড়ে উচ্চারণ করল রুহি।
ভালো। ঠিকমতো ওষুধ খাচ্ছ না কেন রুহি? তুমি তো কখনোই এতটা অবুঝ ছিলে না। রুহি বুঝলো উজ্জ্বল হয়তো বলেছে ইয়াশকে ওকে ফোন দিয়ে কথা বলতে। উজ্জ্বল কি ভাবলো ইয়াশের সাথে কথা বললে রুহির মন খারাপ চলে যাবে। উজ্জ্বল হয়তো জানে না রুহির মন খারাপের কারণ, নইলে কি আর বলতো ইয়াশকে ওর মন ভালো করার দায়িত্ব নিতে। নিজেকে স্বাভাবিক করে বলল রুহি। ওষুধ খেয়ে কি হবে ইয়াশ? সেই তো মারাই যাব। ইয়াশের কষ্ট হলো রুহির কথায়। রুহির এই প্রশ্নের উত্তর নেই ওর কাছে, তবুও বলল সান্ত্বনা দিয়ে, তোমার কিছু হবে না রুহি, আমরা সবাই আছি তো। মেঝেতে বসে থেকেই খাটের সাথে মাথা এলিয়ে দিল রুহি, বলল দীর্ঘশ্বাস ছেড়ে, সবার দরকার ছিল না ইয়াশ, কেবল তুমি থাকলেই আমার হয়ে যেত। কিন্তু তুমি তো আমার হলে না। তোমাকে না পাওয়ার আক্ষেপ যে আমার কোনো দিনও যাবে না। চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল ইয়াশ। কি বলে বোঝাবে রুহিকে? এতটা অবুঝ কেন রুহি? ইয়াশই বা কী করবে? ওর হৃদয়ের একমাত্র রানী যে উপমা। ইয়াশের সবটুকু ভালোবাসা কেবল উপমা পর্যন্তই সীমাবদ্ধ। অন্য কাউকে কিভাবে ভালোবাসবে ইয়াশ? এ যে কোনো কালেই সম্ভব নয়। ইয়াশের নীরবতা দেখে রুহি মুচকি হাসল, বলল ইয়াশকে, তুমি আমাকে স্বার্থপর ভাবছো তাই তো ইয়াশ? সত্যি আমি স্বার্থপর। তোমার ব্যাপারে আমি বরাবরই স্বার্থপর। দেখেছ, তোমাকে ভুলে যাব বলি আমার পাগল মন কেবল তোমাকে নিয়েই ভাবছে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমার কি চাই, আমি তোমাকেই চাইবো ইয়াশ, যেভাবে তুমি চাইবে উপমাকে। বিস্মিত কণ্ঠে বলল ইয়াশ। রুহি, রুহি বুঝল ইয়াশ বিরক্ত হচ্ছে ওর কথায়, বলল আবারও, রাখছি। তোমাকে যে আমি আর নিজের পাপ বাড়াতে চাই না। তুমি ভালো থেকো ইয়াশ। পৃথিবীর সব ভালো তোমার হক। তোমার কপালেই সব ভালো জুটুক। আমাকে একটু মনে রেখো, ভালোবাসায় না হোক ঘৃণায়, তবু প্লিজ মনে রেখো। কথাগুলো বলেই বড় বড় শ্বাস ফেলল রুহি। ওর আজকাল শ্বাস নিতেও খুব কষ্ট হয়। ফোনের স্ক্রিনের দিকে তাকালো রুহি। ইয়াশকে এতক্ষণ কি বলেছে ভেবেও রাগ লাগছে নিজের উপর। ইয়াশ হয়তো বুঝলো রুহির অবস্থা কি হয়েছে। দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াশ, চিন্তিত কণ্ঠে উচ্চারণ করল কেবল, রুহি তুমি অসুস্থ, এত কথা বলো না। কলটা কেটে দাও ইয়াশ, আর আমাকে কল দিও না তুমি। ইয়াশ শুনল রুহির কথা, কলটা কেটে দিল কিছুক্ষণ অপেক্ষা করে। আজকে নিজেকে বড় স্বার্থপর লাগছে ইয়াশের কাছে। রুহিকে যে সে নিজের বোন ভেবেই এসেছে চিরকাল। ওর পাগলামিতে সায় জানায়নি কখনোই, কিন্তু মেয়েটা যে এখনও ওকে পাগলের মতো ভালোবাসে। দেশে না গেলে বুঝতই না ইয়াশ। গিয়েছিল তো তার ভালোবাসাকে খুঁজতে, কারণ মন ভাঙার কারণ হয়ে ফিরে আসতে হবে জানা ছিল না ওর। কাশপিয়া দাঁড়িয়েছিল ওর ব্যালকনিতে, কথা বলে যাচ্ছিল মমির সাথে। হঠাৎই চোখ পড়ল পাশের ফ্ল্যাটের দিকে। ওর রুমের ব্যালকনি বরাবর ইয়াশের রুম। কাচের জানালাটার কাছে দাঁড়িয়ে আছে ইয়াশ, এক ধ্যানে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। কাশপিয়া এখানে এসেছিল সময় বেছে বেছে। ফ্ল্যাটের সবচেয়ে বড় রুমটাই দেওয়া হয়েছিল ওকে। শুনেছে এই রুমটাতে আগে ইনায়া থাকতো। ভালোই হলো, ব্যালকনিতে আসার বাহানায় ইয়াশের উপর নজর রাখা যাবে। কৌশিকরা এখানে আসার পর ইনার আম্মু আব্বু চলে গেছেন নিচতলায়, যেখানে আগে কৌশিক থাকতো। তবে ওনারা দেখা করে যান প্রতিদিনই এসে। কৌশিক এখন অনেকটাই সুস্থ আছে, আবারও মন দেবে নিজের কাজে। আজকেই ওর ল ফার্ম থেকে নোটিশ এসেছে, সুস্থ হলে যেন জয়েন করে আবারও। কৌশিকের ল ফার্মের এক সিনিয়র এসেছে আজ, নাম ওনার রাগিব। কোনোভাবে হয়তো দেখেছে কাশপিয়াকে, কিছু না ভেবে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে কৌশিকের কাছে। প্রথমে আমতামতা করলেও পরে আবার সায় জানালো কৌশিক। কাশপিয়া বড় হয়েছে, বিয়ে তো ওকে দিতেই হবে। দেরি না করে বিয়েটা এখনই দিয়ে দিলে মন্দ হবে না। ছেলেটা সুন্দর, উচ্চশিক্ষিত, ভালো চাকরি করে। কাশপিয়া সবসময় ভালো থাকবে ওর কাছে। কৌশিকও এই বিয়েতে সম্মতি দিয়েছে দেখে রাগ হলো ইনায়ার। এ কেমন বিচার কৌশিকের? নিজে ভালোবেসে বিয়ে করলো, অথচ বোনকে জিজ্ঞেসও করলো না তার কোনো পছন্দ আছে কি না। সবচেয়ে বড় কথা, কাশপিয়া তো বিবাহিত। ইয়াশ এসব জানলে ঝামেলা বাঁধাবে নিশ্চিত। সকাল গড়িয়ে বিকেল হয়েছে, আকাশে মেঘ ডাকছে আজ। হুট করে প্রকৃতি কেমন অশান্ত হয়ে উঠেছে। দরজার ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙে কাশপিয়ার। তাকিয়ে দেখতে পেল কৌশিক আর ইনায়াকে। কৌশিকের ঠোঁটের কোণে হাসি লেগে আছে,
অথচ ইনায়ার মুখে কেমন রাগি রাগি ভাব। দুজনের মধ্যে ঝামেলা হলো কিনা বুঝতে পারছে না কাশপিয়া। ঝামেলা হলে তো আবার একসাথে আসতো না দুজনে, হয়তো অন্য কারণে রেগে আছে ইনায়া। মুখে হাসি টেনে ভাই ভাবিকে ভেতরে আসতে বলল কাশপিয়া। কৌশিক এগিয়ে এসে কাশপিয়ার হাতে কিছু শপিং ব্যাগ ধরিয়ে দিল। গুজে গুজে রেডি হতে বলল ওকে। কাশপিয়া বুঝলো না কিছুই। ওরা কি কোনো অনুষ্ঠানে যাচ্ছে নাকি বাড়িতে গেস্ট আসবে? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কাশপিয়া। সাজবো কেন ভাইয়া? আমরা কি কোথাও যাচ্ছি? না, বাসায় গেস্ট আসবে। গেস্ট আসার সাথে আমার সাজগোজের কি সম্পর্ক? এত কথা বলিস না তো কাশফি, যা বলেছি তাই কর। ইনায়াকে কিছু বলার সুযোগ দিল না কৌশিক। কাশপিয়ার বিছানায় শপিং ব্যাগগুলো সব রেখে চলে গেল ইনায়াকে নিয়ে। ঘর ভর্তি মানুষের সামনে বসে আছে কাশপিয়া। গায়ে জড়ানো একটা নীল রঙের সুন্দর জামদানি শাড়ি, তার উপর সোনালি সুতোর কাজ। কৌশিক অনেকগুলো শাড়ি এনে দিয়েছিল কাশপিয়াকে। বেছে বেছে নীল রঙের শাড়িটাই পরল সে। কারণও আছে বটে, এই রঙটা তো ইয়াসের পছন্দের, কিন্তু ইয়াসের পছন্দের রঙের শাড়ি পরেই অন্য কারো সামনে বসে আছে কাশপিয়া। এখানে এসে যা বুঝলো, কৌশিক বিয়ে ঠিক করতে চাইছে ওর। বারবার বলার পরেও ছেলেটার দিকে সে তাকিয়েও দেখেনি। রাগ হচ্ছে খুব। কৌশিক না জানুক, ইনায়া তো জানে কাশপিয়া নিজের মন দিয়ে বসে আছে ইয়াসকে। তাহলে কেন এত আয়োজন তার বিয়ে নিয়ে, তাও অন্য কারোর সাথে? ছেলের বাড়ির লোক বলল কৌশিকের উদ্দেশ্যে, তোমার বোনকে আমাদের ছেলের জন্য পছন্দ হয়েছে কৌশিক। তুমি বললে আজকে বিয়ের দিন তারিখ ঠিক করে নিতে চাই। ভদ্রমহিলার কথাটা বলে শেষ হলো কিনা কিছু ভাঙার বিকট শব্দ আসলো কানে। সবার চোখ গেল সদর দরজার দিকে। কাশপিয়াও তাকালো সেদিকে। নজরে আসলো ইয়াসের রাগান্বিত মুখশ্রী। ইয়াসকে রেগে বেগে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত উঠিয়ে দাঁড়ালো সে। কৌশিক বিভ্রান্ত হলো ইয়াসের এহেন কাজে। কেমন হলো যে ওর বাড়ি বয়ে এসে এভাবে ভাঙচুর করছে ইয়াস? ইনায়া চুপ করেই দাঁড়িয়ে রইল রুমের এক কোণে। এরকম কিছু যে হবে আগে থেকেই জানা ছিল ওর। ইয়াস এগিয়ে আসলো কৌশিকদের কাছে। ভ্রুজোড়া কুচকে রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো কাশপিয়ার দিকে। কালকেই তো সব ঠিক হলো ওদের মধ্যে। কোন সাহসী উপমা ছেলে পক্ষের সামনে এসে কনের সাজিয়ে বসেছে? ইয়াসের যে রাগ হচ্ছে, ইচ্ছে করছে সবার সামনে টেনে চর বসাতে কাশপিয়ার গালে। এদিকে ভীতু ভীতু চাহনিতে কাশপিয়া একবার তাকাচ্ছে ভাইয়ের দিকে, তো আরেকবার ইয়াসের দিকে। কৌশিক হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো ইয়াসকে, এসবের মানে কি ইয়াস? একই প্রশ্ন আমারও। এসবের মানে কি কৌশিক? আমার বিয়ে করা বউকে তুই অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছিস কোন সাহসে? চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল কৌশিকের। মনে হলো ইয়াসের কথাটা শুনে আকাশ থেকে পড়ল ও। কাশপিয়ার সাথে ইয়াসের বিয়ে হলো কবে আর কিভাবে? এই কথাগুলো তবে এতদিন ইয়াস বা কাশপিয়া কেউই বলল না কেন ওকে? অবাকের সহিত জিজ্ঞেস করল, তোর বিয়ে করা বউ মানে? মজা করছো ইয়াস? ইয়াস বাঁকা হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা কাশপিয়াকে টেনে নিয়ে আসলো নিজের কাছে। হাত রাখলো ওর কোমরে। কাশপিয়া তাকিয়ে আছে ইয়াসের দিকে। ইয়াসও তাকালো ওর উপমার মুখপানে। আলতো করে চুমু দিল কাশপিয়ার কপালে। উপস্থিত সবাই মুখ সরিয়ে নিলেন অন্যদিকে। তরতর করে রাগ বাড়ছে কৌশিকের। বাহিরের মানুষদের সামনে ঝামেলা করবে না ভেবে কিছু বলতেও পারছে না, কিন্তু ইয়াসের এমন অসভ্যতামিতে বিরক্ত হচ্ছে কৌশিক। সবার মুখ জুড়ে বিরক্ততার ছাপ থাকলেও মিটিমিটি হাসে ইনায়া। কৌশিকের দিকে তাকালো ইয়াস, বলল ওকে, দেখলি তো, তোর বোন আমাকে বাধা দেয়নি। এর থেকে বেশি কিছু করলেও বাধা দিবে না। বুঝে না এবার মজা করছে কিনা। প্রচণ্ড রাগে চিৎকার দিয়ে বলে উঠল কৌশিক, ইয়াস, কি অসভ্যতম এগুলো! ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হলো না তেমন। ও দাঁড়িয়ে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। কাশপিয়াও নির্লজ্জের মতো মুচকি হাসে ইয়াসের বুকে মুখ গুজে। সামনে কে আছে না আছে খেয়ালই নেই ওর। কাশপিয়ার অশান্ত মনটা শান্ত হয়েছে ইয়াসকে পেয়ে। এত সময় মনে মনে আল্লাহকে ডাকছিল আর ইয়াসের আসার অপেক্ষা করছিল সে। এত কিছু দেখে সোফায় বসে থাকা রাকিব আর ওর বাড়ির লোক উঠে দাঁড়ালেন। কৌশিকের দু একটা কথা শুনিয়ে চলে গেলেন ওনারা। কেমন অপমানিত বোধ হচ্ছে কৌশিকের। বিয়ে যদি করেছেই দুজনে, তাহলে আগে বললো না কেন? কৌশিক আর ইয়াসের মধ্যে ঝামেলা হলো। কাশপিয়াকেও বকাঝকা দিল কৌশিক। ইয়াসের রাগ হলো। সেন্টার টেবিলে রাখা কাচের জিনিসপত্র সব ভেঙে গুড়িয়ে দিল তখনই। কৌশিকের মেজাজ খারাপ হলো। এবার রাগ দেখিয়ে বলল, হচ্ছেটা কি ইয়াস?
তুই এত উশৃঙ্খল হলি কবে থেকে? আমার বাসা থেকে বের হয়ে এসব বান্দরামো কর। ইয়াশ বাঁকা হাসল, একবার তাকালো কাশফিয়ার দিকে, পরে আবার কৌশিকের দিকে তাকিয়ে বলল, যাচ্ছে, সময় মতো আমার উপমাকে এসে নিয়ে যাব, দেখে শুনে রাখবে। বেরিয়ে গেল ইয়াশ। কাশফিয়াও যেতে চাইল ওর পিছু পিছু, কিন্তু বাধা দিল কৌশিক। হাত টেনে ধরল কাশফিয়ার। কাশফিয়া অসহায়ের মতো তাকালো ভাইয়ের দিকে, বলল, কি হলো ভাইয়া, যেতে দাও আমায়। কোথায় যাবি তুই? ইয়াসের কাছে? হ্যাঁ। তাহলে আর আমার বাড়িতে আসবি না, আমাকে ভাইয়া বললেও ডাকবি না, আমি ভুলে যাব তুই আমার বোন। ছলো ছলো করে উঠল কাশফিয়ার চোখ দুটো। এই বুঝি চোখ বেয়ে পানি পড়বে এমন অবস্থা। ইনার বিরক্ত লাগছে কৌশিকের কাজে। কিছু বললেও শুনবে না কৌশিক, ভালো করেই জানে। কিছু বললও না সে। কাশফিয়াকে চোখের ইশারায় শান্ত হতে বলল কেবল। কৌশিক ধমকের স্বরে কাশফিয়াকে নিজের রুমে যেতে বলল। কাশফিয়াও শুনল ওর কথা। একরাশ মন খারাপ নিয়ে চুপচাপ চলে গেল নিজের রুমে। রুহির অসুস্থতা বাড়ছে দিন দিন। না পেরেই ডাক্তারের পরামর্শে উজ্জ্বল ওকে নিয়ে এসেছে লন্ডনে। ভর্তি করিয়েছে দ্য রয়্যাল মার্সড্যান্ড হাসপাতাল নামের একটা হাসপাতালে। এটি ক্যান্সার চিকিৎসায় ইউরোপের অন্যতম শীর্ষ হাসপাতাল। ইয়াসের ভরসায় আর ডাক্তারদের কথাই নিয়ে আসা এখানে। ইয়াসও আসলো মাত্রই করিডোরে বসে থাকা উজ্জ্বলের কাছে গেল ও। সিমি আর আফিয়াও আছে। সিমি কান্না করছে রুহির অবস্থা দেখে। ইয়াস আসতেই দৌড়ে গেছে ওর কাছে, কান্না করতে করতে বলছে, মামাই, আমার পুপি কি আর ভালো হবে না? ইয়াস সিমির মাথায় হাত বুলালো, বলল সান্ত্বনা দিয়ে, রুহি ভালো হয়ে যাবে সিমি, আল্লাহকে ডাকো, উনি সব ঠিক করে দেবেন। মিথ্যা আশ্বাস দিও না ইয়াশ, এটা কি আদৌ সম্ভব? উজ্জ্বলের কথায় ঘুরে তাকালো ইয়াস, বলল ওকে, ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো। দীর্ঘশ্বাস ছেড়ে বলল উজ্জ্বল। এছাড়া আর কি বা করব? কাশফিয়া দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, বারবার তাকাচ্ছে ইয়াসের ফ্ল্যাটের দিকে। এক নজর ওকে দেখবে বলেই হয়তো বারবার এসে দাঁড়াচ্ছে এখানে। কিন্তু ইয়াস কোথায় গেল? কেন ওর দেখা পাচ্ছে না কাশফিয়া? আজ 2 দিন হলো ইয়াসের কোনো খবর নেই। বারবার ফোনটা হাতে নিয়ে কল দিচ্ছে ওর নাম্বারে, কিন্তু রিসিভ করছে না ইয়াস। এদিকে কৌশিক উঠে পড়ে লেগেছে ওর বিয়ে দেবে বলে। ইয়াসের কাজে বিরক্তি চলে এসেছে কৌশিকের। কাশফিয়াকে যদি ওর ভালোই লেগে থাকে বলতে পারতো সুন্দর মতো, তা না করে বাইরের লোকদের সামনে অস্বস্তিতে ফেললো ওকে, অপমান করলো সবার সামনে। ওনারা যাওয়ার পরেও ঝামেলা করলো কৌশিকের সাথে। এগুলো ভেবে জেদ করে বসেছে কৌশিক। যাই হয়ে যাক, ইয়াসের কাছে যেতে দেবে না নিজের বোনকে। ইনায়া আর কৌশিকের মধ্যেও ঝামেলা হয়েছে এ নিয়ে। কাশফিয়ার নিচে আসলো, মাত্র দরজার দিকে তাকাতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। মমি দৌড়ে আসলো কাশফিয়ার কাছে। ওর পায়ের কাছে বসে মেঝেতে ঘষে যাওয়া কাশফিয়ার ওনাটা ধরে টানছে। মমিকে দেখিয়ে ভ্রু কুঁচকাল কৌশিক। ইনায়াকে ডেকে বলল, এটাকে বাইরে রেখে আসো। ভাইয়ের কথা কানে আসলেই দ্রুত মমিকে কোলে তুলে নিল কাশফিয়া। দৌড়ে চলে গেল নিজের রুমে। কৌশিক অবাক হচ্ছে কাশফিয়াকে দেখে। এই মেয়ে এত অবাধ্য হলো কবে থেকে? ইয়াসের জন্যই কি ওরা তো পরিবর্তন? মমিকে কোলে নিয়ে ব্যালকনিতে এসেছে কাশফিয়া। বারবার তাকাচ্ছে ইয়াসের ফ্ল্যাটের দিকে, পরে আবার মমির দিকে তাকিয়ে বলছে ওকে, মমি, আমার তিত করলা বরটা কোথায় গেল বলতো? এত স্বার্থপর কেন লোকটা? আমায় ফেলে রেখে কোথায় না কোথায় ঘুরছে সে। মমি কি বুঝলো কে জানি, তাকিয়ে রইল কাশফিয়ার মুখের দিকে। কৌশিক বারবার ইয়াসকে নিয়ে এটা সেটা বলছে। বিরক্ত হচ্ছে কাশফিয়া। রাগে কৌশিক ইনার অজান্তেই বেরিয়ে এসেছে বাড়ি থেকে। ভেবেছিল ইয়াসের কাছেই যাবে, ওখানেও যায়নি। আবারও অভিমান হয়েছে ইয়াসের উপরে। ওই মানুষটা খুব স্বার্থপর, বারবার কষ্ট দেয় ওকে। হুট করে এসে মায়া বাড়িয়ে আবার হারিয়ে যায় লোকটা। ইয়াস কি বুঝে না তাকে ছাড়া কাশফিয়ার চারিপাশ অন্ধকার লাগে, কষ্ট হয় ওকে না দেখলে। হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছে নিজেও জানে না কাশফিয়া। আশেপাশে তাকিয়ে দেখলেও সব কেমন অচেনা লাগছে। বাড়ির সীমানা পেরিয়ে যে অনেক দূরে চলে এসেছে বুঝতে বাকি নেই ওর। একা একা এই অচেনা জায়গায় হাঁটতে ভয় লাগছে কাশফিয়ার। আফসোস হচ্ছে এখন কেন জেদ করে আসতে গেল। ইয়াসি বা হুট করে কোথায় হারিয়ে গেল, এসব ভাবছে আর কান্না করছে কাশফিয়া। হঠাৎই শুরু হলো বৃষ্টি।
আকাশপানে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল কাশফিয়া। এই বৃষ্টিটা ওর মন খারাপের খবর জানে কি করে, কিভাবে অসময়ে এসে ওর চোখের পানি মিশিয়ে নেয় বৃষ্টির পানির সাথে। অনেকক্ষণ হলো কাশফিয়া বসে আছে একটা বেঞ্চে। বৃষ্টির পানিতে ভিজে গায়ের জামাটা লিপটে গেছে শরীরের সাথে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে অনেক আগে। এবার যেন ভয় বাড়ছে কাশফিয়ার। কোথায় গিয়ে খুঁজবে সে ইয়াসকে? রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের মার্সিডিজ কার। পেছনের সিটে বসে থাকা ইয়াস একধানে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। এই মেয়ে ওর জন্য এত পাগল হলো কবে? যে ভাইয়ের খোঁজে এসেছিল ওর কাছে, সে ভাইকে রেখে ইয়াসকে খুঁজতে ব্যস্ত সে। ঠান্ডায় কাঁপছে কাশফিয়া। এভাবে বেশিক্ষণ বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসবে নির্ঘাত। এইভাবে ইয়াস নামলো গাড়ি থেকে, দ্রুত গেল কাশফিয়ার কাছে। সামনে কেউ দাঁড়িয়ে আছে বুঝে মুখ তুলে তাকালো কাশফিয়া। দেখলো ইয়াস দাঁড়িয়ে আছে ওর সামনে। বৃষ্টিতে ভিজে গেছে ওর পুরো শরীর, চুলগুলো সব এসে লেপটে গেছে কপালের সাথে। কাশফিয়া কথা না বলে কেবল দেখে যাচ্ছে ইয়াসকে। ইয়াসের ডাকে ধ্যান ভাঙল কাশফিয়ার। উপমা। উঠে দাঁড়ালো কাশফিয়া। কান্না করে দিল হুট করে। ক্রন্ধনরত অবস্থাতেই বলল ইয়াসকে, কোথায় হারিয়ে যান আপনি? আমাকে কষ্ট দিতে ভালো লাগে আপনার, তাই না? ইয়াস মুচকি হাসল। কথা না বাড়িয়ে কোলে তুলে নিল কাশফিয়াকে। পড়ে যাওয়ার ভয়ে কাশফিয়াও আঁকড়ে ধরল ইয়াসের গলা। ঠান্ডায় কাঁপছে কাশফিয়া, তবুও জড়িয়ে ধরে রেখেছে ইয়াসকে। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট ছোঁয়ালো ইয়াসের ঠোঁটের সাথে। ইয়াস অবাক হলো কাশফিয়ার কাজে। এই মেয়ে হুঁশে আছে তো? এত ফাস্ট হলো কবে থেকে? ইয়াস ঠোঁট কামড়ে হাসলো, ডাকলো কাশফিয়াকে। উপমা। সাথে সাথে জবাব এলো কাশফিয়ার থেকে। বলুন। ইয়াস কাশফিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ডু ইউ ওয়ান্ট মাই অ্যাফেকশন? কাশফিয়া আরও শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসকে। লজ্জায় মুখ লুকালো ইয়াসের বুকে। ইয়াস হাসল। কাশফিয়াকে নিজের কোল থেকে নামিয়ে বসালো পাশের সিটে। ড্রাইভিং সিটে তাকিয়ে একবার দেখে নিল মনোযোগ দিয়ে ড্রাইভ করছে ওর ভোলাভালা ড্রাইভার। এই ছেলে যেমন ক্যাবলাকান্ত, ভুলেও পেছনের দিকে তাকাবে না, এই বিশ্বাস ইয়াসের আছে। তাকালে যায় আসে না, দেখলে দেখুক, বউকেই তো আদর করবে। ইয়াস তাকালো কাচুমাচু হয়ে বসে থাকা কাশফিয়ার দিকে। কাশফিয়ার পিঠের ভিজে চুলগুলো সরিয়ে দিল ইয়াস। জামার ফিতেটা খুলে দিয়ে চুমু দিল ওর পুরো পিঠে। ইয়াসের ঠোঁটের উষ্ণ স্পর্শে বারবার কেঁপে উঠছে কাশফিয়া, কিন্তু বাধা দিচ্ছে না ইয়াসকে। ইয়াসেরও কেমন পাগল পাগল লাগছে এখন। নিজেকে সামলালো কোনোভাবে। ইয়াস ভাবছিল কাশফিয়াকে রেখে আসবে কৌশিকের কাছে। কি যেন ভেবে ড্রাইভারকে দ্রুত গাড়ি ঘোরাতে বলল, নিয়ে যেতে বলল ওর ফ্ল্যাটে। কাশফিয়াকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসলো ইয়াস। ওকে বিছানায় ফেলে গায়ে থাকা ভিজে জামাটা খুলে দিল। কাশফিয়া নিভু নিভু চোখে তাকালো ইয়াসের দিকে। ইয়াসের কেমন অস্থির লাগছে। শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসলো কাশফিয়ার কাছে। ইয়াসের মুখের গরম শ্বাস আছড়ে পড়ছে কাশফিয়ার চোখে মুখে। ইয়াস আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো কাশফিয়ার পুরো মুখে। কাশফিয়া নিজের হাত বোলালো ইয়াসের ঘন চুলের ভাঁজে। ইয়াস ওর কানের কাছে গিয়ে হিসিয়ে বলল তখন, উপমা, ভেবে চিন্তা আমাকে কাছে ডাকলে তো? কথা বলল না কাশফিয়া, জড়িয়ে ধরল ইয়াসের গলা। ইয়াস বুঝলো কাশফিয়ার কাছে চাইছে ওকে। কিছু না ভেবে আঁকড়ে ধরল প্রিয়সীর গোলাপ সম পাতলায় ঠোঁটজোড়া। ইয়াসের হাতের স্পর্শ গভীর হয়েছে। ঠোঁটের অবাধ্য ছোঁয়া পাগল করে দিচ্ছে ওকে। ইয়াস ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে কাশফিয়ার। চুমুর জায়গায় কামড় পড়তেই ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠেছে কাশফিয়া, লাগছে। ইয়াস তাকালো কাশফিয়ার মুখপানে, ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, তুই তো আমাকে কাছে ডাকলে উপমা, এখন কান্না করলেও ছাড়বো না, সহ্য করে নাও। ঘন ঘন শ্বাস ফেলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কাশফিয়া। ইয়াস আবারও উন্মাদের মতো আচরণ করতে শুরু করলো। ঝাঁপিয়ে পড়ল কাশফিয়ার ওপর। কাশফিয়াও আটকালো না ইয়াসকে, নিজেও সায় জানালো ওর পাগলামিতে। একটা সময় ইয়াসের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ল কাশফিয়ার ছোট্ট শরীরটি। পুনরমে নিস্তব্ধতা বিরাজ করছে। শোনা যাচ্ছে কেবল ইয়াস উপমার ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। বাইরে বৃষ্টির প্রকোপ বেড়েছে। ঝড়ের তাণ্ডব চলছে প্রকৃতিতে। এদিকে বদ্ধ নিস্তব্ধ রুমটাতে এক হতে ব্যস্ত দুই ভালোবাসার মানুষ। বারবার ফোনে কল আসায় বিরক্ত হচ্ছে ইয়াস। বালিশের কাছে রাখা ফোনটা হাতে তুলে মেঝেতে ছুঁড়ে ফেলতে যাবে, তখনই দেখল পরিচিত নাম্বার।
কৌশিকই তবে এত সময় ধরে লাগাতার কল দিয়ে যাচ্ছে ওর ফোনে। বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করল ইয়াশ। কানের কাছে নিতেই ভেসে এলো কারো কর্কশ কণ্ঠ। আমার বোন কোথায় ইয়াশ? ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল ইয়াশ। তোর ভবিষ্যৎ ভাগ্নি আব্বুর কাছে। মানে? হেয়ালি না করে সোজা সাপটে উত্তর দিয়ে ইয়াশ। যেখানে থাকার সেখানেই আছে। চোখে মুখে বিরক্তির ছাপ ইয়াশের। কলটা কেটে দেবে তখনই বলে উঠল কৌশিক। তুই ওকে ম্যানিপুলেট করে নিজের কাছে নিয়ে গেছিস তাই না? ইয়াশ হাসল কি যেন ভেবে। উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো সে। বলল কৌশিককে, হুম, তোর বোন আমি বলতে এতটাই পাগল, ম্যানিপুলেট করা দরকার পড়ে না। আমি তোকে দেখে নেব ইয়াশ। যখন তখন যা ইচ্ছে তা আবদার করলে তো হবে না কৌশিক। তোদের মতো নিউলি ম্যারিড কাপল না হলেও বউকে কাছে পেয়েছে এতদিন পর, আমাকে তাকে সুযোগ পাবি না। আর তোর বোনকে সময় দিতে হবে তো। কৌশিকের রাগ হচ্ছে ইয়াশের বাদরামতে। রেগে কিছু বলবে ইয়াশ আবারও বলে উঠেছে, বাংলা সিনেমার ভিলেন ভাইদের মতো ব্যবহার করছিস কেন কৌশিক? আমার ভবিষ্যৎ বাচ্চারা পৃথিবীতে আসার পর তাদের মামার এমন পালনের মতো স্বভাব দেখলে ভয় পাবে। সময় আছে, নিজেকে পরিবর্তন কর, নইলে কিন্তু ওদেরকে তোর কাছে যেতে দেব না। রেগে মেগে ফোনের লাইন কেটে দিল কৌশিক। কৌশিককে একটু হলেও জব্দ করতে পেরেছে ভেবে ইয়াশ হাসল মনে মনে। কাশ্মীরের ক্লান্ত অচেতন শরীরটা পড়ে আছে বিছানায়। বিছানার চাদরটা গায়ে টেনে রেখেছে কেবল। ইয়াশ একবার তাকালো কাশ্মীরের দিকে। ওর পুরো শরীরে লালচে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়াশের রাগ হলো নিজের উপরই। হুঁশজ্ঞান হারিয়ে নিজের অজান্তেই কষ্ট দিয়ে বসেছে কাশ্মীরাকে। বেশি কিছু ভাবল না ইয়াশ। বিছানায় শুয়ে থাকা কাশ্মীরাকে কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। শাওয়ারের পানি এসে কাশ্মীর উন্মুক্ত পিঠে পড়তে তীব্র জ্বালায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল সে। খামচে ধরল ইয়াশের পেশিবহুল বাহু। কাশ্মীর লম্বা লম্বা নখের আঁচড় পড়ল ইয়াশের হাতে। কিছুই বলল না সে। মুচকি হেসে পরম যত্নে ওকে জড়িয়ে নিল নিজের বুকে। শরীরটা মুছিয়ে দিয়ে নিয়ে গেল আবারও রুমে। ইয়াশের পরনে থাকা কালকের শার্ট ব্যতীত আর কিছুই নেই কাশ্মীর গায়ে। ইয়াশ ঠোঁট কামড়ে হাসছে কাশ্মীরের দিকে তাকিয়ে। এ দেখে প্রচণ্ড রাগ হলো কাশ্মীর। বিছানায় শুয়ে থেকে রেগে বলল ইয়াশকে, রাক্ষস কোথাকার। ইয়াশ এগিয়ে গেল কাশ্মীরের কাছে। মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে গুজে দিল কানের পাশে। বলল ফিসফিস করে, বলেছিলাম না বলছে শুনে কাছে ডাকবে আমাকে। কাশ্মীর বাধা মানল না ইয়াশ। কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। শরীরে প্রচণ্ড ব্যথা হলো কাশ্মীর। কান্না করে বলে উঠল ইয়াশকে, ব্যথা পাচ্ছি, সরুন। সরব না। আমাকে কষ্ট দিয়ে শান্তি পান আপনি? ভালোবাসাও তো দিয়েছে, ওটা দেখলে না? কাশ্মীর মুখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াশকে কিছু বলেও লাভ হবে না জানে সে। সেই তো আগের মতোই জড়িয়ে ধরে রেখেছে এখনও। বিছানায় শুয়ে থাকা কাশ্মীর ছোট্ট বুকে নিজের মাথাটা রাখলো ইয়াশ। জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করল নিজের। কাশ্মীর ওর হাত রাখলো ইয়াশের ঘন চুলের ভাঁজে। চোখ গেল ইয়াশের উদম পিঠের দিকে। পৃষ্ঠদেশ জুড়ে কাশ্মীর বড় বড় নখের আঁচড়গুলো স্পষ্টই দেখা যাচ্ছে। মনে মনে হাসলো কাশ্মীর। রাক্ষস তো সে নিজেও কম নয়। রুহি শুয়ে আছে হসপিটালের বেডে। উজ্জ্বল, আফিয়া আর সিমি দাঁড়িয়ে আছে ওর পাশেই। বারবার জানতে চাইছে ওর কিছু লাগবে কিনা। কথা নেই রুহির মুখে। একধারে তাকিয়ে আছে দরজার দিকে। কি যেন ভেবে যাচ্ছে সে। ডাক্তাররা এসে মাত্রই দেখে গেল রুহিকে। আগের থেকে কিছুটা ভালো আছে এখন, তবে পুরোপুরি ভালো হবে কিনা কেউই বলতে পারছে না। সিমি কান্না করছে ফুপির জন্য। উজ্জ্বলও মনমরা হয়ে বসে আছে। অবশেষে কথা বলল রুহি। উজ্জ্বলকে বলল ওর চাচা চাচিকে দেখবে, এক্ষুনি যেন বাড়িতে কল দেয়। উজ্জ্বলও শুনল বোনের কথা। কল দিল বাড়িতে। সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলল রুহি। চাচা চাচিকে বিদায় জানিয়ে কেটে দিল ফোনটা। রুহি মনে আরেকটা ইচ্ছে জেগেছে, ইয়াশ আর কাইফিয়াকে দেখবে সে। তাই বলল উজ্জ্বলকে, ইয়াশকে আসতে বলবে ভাইয়া, সাথে ওর উপমাকেও নিয়ে আসতে বলবে। দ্রুত নিজের ফোনটা হাতে নিল উজ্জ্বল। ইয়াশের নাম্বারে কল দিতে দিতে বলল রুহিকে, হ্যাঁ এক্ষুনি আসতে বলছি। রুহি নিজের মুখ সরিয়ে নিল অন্যদিকে। বলল বিড়বিড় করে, আমাদের আবার দেখা হোক ইয়াশ, একটা শান্ত মায়াভরা সন্ধ্যায়। তোমার কাঁধে মাথা রেখেই না হয় আমার মৃত্যু হোক। তুমি আমার না হলেও তোমাকে শেষবার এক নজর দেখার ইচ্ছেটা অন্তত পূর্ণ হোক।
উজ্জ্বলের সাথে কথা বলতে বলতে নিচে নামলো ইয়াশ। উজ্জ্বলকে বলেছে কিছুক্ষণের মধ্যেই আসছে ওরা। স্বস্তি পেল উজ্জ্বল। কলটা কেটে দিয়ে রুহিকে জানালো কথাটা। ইয়াশ নিচে নামতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাইফান আর মেহিককে দেখল। এত সকালে দুজনের একসাথে এখানে আসার কারণ বুঝল না সে। এদিকে সাইফান দাঁড়াতে পারছে না ভালো করে, চোখে ঘুম লেগে আছে ওর। এসেছে কেবল মেহিকের জোড়াজুড়িতে। সাইফান না আসলে তো আবার ইয়াশ রুমে ঢুকতে দেবে না মেহিককে। ভার্সিটি অফ থাকার কারণে দেখা হয়নি ইয়াশের সাথে, তাই মিথ্যে বাহানায় এসেছে আজ। ইয়াশ এগিয়ে এলো ওদের কাছে, ভ্রুকুচকে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? মেঘ উত্তর দিল আমতা আমতা করে, আসলে স্যার আমার তো ম্যাথে প্রবলেম জানেনি, তাই এসেছি আপনার কাছে একটু হেল্প নিতে। ইয়াশ ভেতরে ডাকলো দুজনকে, তারপর সোফা দেখিয়ে বসতে বলল ওদের। কিচেনের দিকে যেতে যেতে বলল মেহেককে, সাইফান অনেক ভালো ম্যাথ পারে, তুমি বরং ওর থেকে হেল্প নাও। মুখটা কেমন যেন হয়ে গেল মেহেকের। সাইফান হাসলো এটা দেখে, বলল ঠাট্টার স্বরে, পেয়েছিস তো কাঁচকলা, আজ যারা আমার ঘুমটা নষ্ট করালি, সে তো স্যার তোকে পাত্তাই দিল না। সাইফানের কথার উত্তরে রেগে বলল মেহেক, চুপ কর তুই। সাইফান আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর ইয়াশ এসে বসলো ওদের সামনে। হাসি ফুটল মেহেকের ঠোঁটের কোণে। এটারই তো অপেক্ষায় ছিল সে। ইয়াশ হাতে ল্যাপটপ নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কী যেন করছে। মাঝে মধ্যে সাইফানের সাথে কথা বলছে। এদিকে মেহেক বই খাতা ছেড়ে একদিনে তাকিয়ে আছে ইয়াশের দিকে। ফর্সা শরীরে কালো রঙের টি শার্টটা ইয়াশকে মানিয়েছে ভালো। গালের খোঁচা খোঁচা দাড়ি, মাথার উস্কো খুস্কো চুলগুলোতে যেন আরও ভালো লাগছে ওকে। মেহেক মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে ইয়াশকে। এই মানুষটাকে মেহেক পছন্দ করে সেই কবে থেকে। কবে যে নিজের মনের কথা বলতে পারবে ইয়াশকে, সেই আশায় বসে আছে ও। কাশবিয়া এসেছে ড্রয়িং রুমে। আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে ইয়াশের পাশে। সাইফান মন দিয়ে ম্যাথ সলভ করছে। এদিকে মেহেকের বড় মনোযোগ ইয়াশের দিকেই, তাই আর কেউই দেখেনি কাশবিয়াকে। ইয়াশের থেকে চোখ সরালো মেহেক। সোফায় ফেলে রাখা একটা কালো রঙের ওনায় নজর গেল তখন। ভ্রুকুচকে ওনাটার দিকে তাকিয়ে রইল মেহেক। ভাবলো মনে মনে, ইয়াশের বাড়িতে মেয়েদের ওড়না এলো থেকে? ইয়াশ ব্যতীত অন্য কেউ কি এখানে থাকে?